আপনাদের অনেকদিন ধরে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, কতজন আমরা এই কোর্সে? স্যার আমরা টোটাল 40 জনের মতো স্যার তিনটা ব্যাচ মিলিয়ে, কিন্তু স্যার অনেকে ক্লাসে অ্যাটেন্ড করতে পারছে না স্যার, কারণ অনেকেরই স্যার অফিস আছে, তো স্যার এই টাইমে এখন একটু প্রবলেম হচ্ছে স্যার, টাইম ক্ল্যাশ করছে আমাদের। আচ্ছা, তো সেটা কিছু করার নাই। সমস্যা কয়টা তৈরি হয়েছে আর কি, কয়েকজনের অনলাইনে হলে সুবিধা, কয়েকজনের অফলাইনে হলে সুবিধা, আবার কয়েকজনের যেই সময়টা হয়েছে আর কি, যে টাইম স্লটে ক্লাস করছে আর কি, অনেকের অফিস থাকে স্যার, সব মিলে একটু সমস্যার মধ্যে আছে স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। রমজানে আসলে করা বেশ টাফ। আবার হচ্ছে ক্লাস একদম অফ রাখলেও আপনার সময় মতো সেমিস্টার হয়তো শেষ না। স্যার আমাদের যদি এমনটা হতো স্যার, যেমন রমজানে ক্লাস না করে ঈদের পরে একদম করতাম, তখন না হয় স্যার কোনো স্যারদেরকে যদি এক্সট্রা ক্লাস দিয়ে যে মেকআপ ক্লাস করিয়ে যদি সিলেবাসটা কমপ্লিট করানো যেত স্যার, তখন কোনো অপশন কি স্যার? না, সেটা কারণ আবার অন্যান্য ক্লাস আছে, যেহেতু এমআইটির প্রায় দুইটা ব্যাচ রানিং, আমাদের হয়তো রুটিন মেলানো টাফ হয়ে যাবে। মানে এক্সট্রা ক্লাস, যে একটা ক্লাস যে আরেকটা ক্লাসে শিফট করব, এরকম অবস্থা নাই আসলে আইটিতে, রেগুলার প্লাস ইভিনিং কোর্স গুলো মিলায়। স্যার এখন যেভাবে ক্লাস করছে স্যার, এটা তো খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে অ্যাটেন্ড করা। জি স্যার, সপ্তাহে 4 দিন পড়ে গেছে, তাও এই রোজার মাসের মধ্যে, এটা তো কেমন হয়ে গেল ব্যাপারটা? আচ্ছা, না এখন আমার পক্ষ থেকে বেস্ট পসিবল যেটা, সেটা হচ্ছে যে 2 দিনই হচ্ছে অনলাইনে ক্লাস নেওয়া। মানে এর বাইরে তো আর তেমন কিছু করার নাই আমার এন্ড থেকে আর কি। এখন ক্লাস তো চালাই নিতে হবে, হয়তো 2 সপ্তাহের ব্যাপার, আর হয়তো 2 সপ্তাহ আছে। স্যার আমাদের তো স্যার এমনিতে স্যার সিলেবাস অনেক কম, ইনশাআল্লাহ আশা করতেছি স্যার আপনি যদি স্যার রোজা রমজানটাকে স্যার বাদ দিয়ে যদি ফিজিক্যালি স্যার পরে ক্লাসটা নিতেন, তাহলে আমাদের জন্য বেটার হতো, কারণ স্যার অনলাইনে আসলে অনেক কিছু বোঝাও যায় না। আচ্ছা, না, যেই জিনিসগুলো আমরা বুঝবো না সেগুলো নিয়ে আমরা পরে অফলাইন ক্লাস যখন হবে তখন আমরা সেগুলো নিয়ে অবশ্যই হচ্ছে ডিসকাস করব। কিন্তু ক্লাস আসলে হচ্ছে একদম অফ রাখা যাবে না, ঠিক আছে? স্যার আমাদের ক্লাসটা কত তারিখ পর্যন্ত চলবে আর কি, মানে এই রোজার মধ্যে? ক্লাসটা হচ্ছে আপনাদের এই যে এই উইক তো চলেই গেল, আপনাদের হয়তো খুব সম্ভবত 30 তারিখ পর্যন্ত যেই উইকটা আছে ওই উইক পর্যন্ত হয়তো ক্লাস হবে। মানে আর হয়তো 2 উইক ক্লাস হবে, তো 4টা হয়তো ক্লাস টোটাল। তো তার মধ্যে আপনাদের যদি অনলাইনে আমরা নেই তাইলে আচ্ছা, এটা কি করা যেতে পারে যে হচ্ছে আপনাদের কি শনিবারেরও ম্যাক্সিমামের অফিস থাকে? অনেকেরই আছে যারা অফিস আছে। জি স্যার, ওই আমাদের একটা গ্রুপ আছে, তো গ্রুপের মধ্যে সেদিন অনেকেই বললেন আর কি তাদের স্যারদের আচ্ছা, যেমন এইখানে আমরা প্রেজেন্ট আছি, 19 জনের মতো প্রেজেন্ট আছি, তার মানে তারা এই শিডিউলে ফাঁকা আছে, বাকিদের ইনভলভমেন্ট আছে অন্য কোথাও নাকি এরকম কিছু? স্যার ক্লাসটা অফলাইন হলে সবচেয়ে ভালো হতো স্যার। অফলাইন হলে ভালো হতো স্যার, অনলাইনের থেকে। আচ্ছা, অফলাইন হইলে মানে আমার অসুবিধা নাই, যদি আপনারা যদি শনিবারে অফলাইনে আসতে পারেন আমি হয়তো তাইলে ক্লাস নিব। যদিও চাচ্ছিলাম যে শনিবার না আসতে, কিন্তু যদি প্রবলেম হয় আমি শনিবার আসতে পারবো, সেটা কোনো সমস্যা না। আর ওই 4:30 থেকে 5:30 ওইটা কি থাকবে অনলাইন বা অফলাইন, যেটা হচ্ছে উইকডের মধ্যে পড়ছে? স্যার ওইটা তাহলে একবার ক্যান্সেল করে দিলে হয় না স্যার? মানে তাহলে জাস্ট মানে এই উইকেন্ড মানে স্যাটারডে ক্লাসটা করি স্যার আমরা। আচ্ছা, না সেটা মানে উইকডে, মানে যেই স্লটে দেওয়া আছে আর পাচ্ছে না। না স্যার, আচ্ছা, ঠিক আছে, তাইলে আমাদের আমিদ ভাই আপনার মানে দুইটা ডিভাইস অ্যাক্টিভ, আপনার ইয়ে থেকে ইকো হয়ে আসতেছে আমার কথা। আচ্ছা, একটু সবাই তাহলে মিউট করে রাখেন। এখন ঠিক আছে? জি স্যার, এখন ঠিক আছে। ওকে,
আচ্ছা, তাইলে আমরা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে উইকডের যেই হচ্ছে 4:30 থেকে 5:30 ক্লাস, সেইটা ওই সময় আমরা ক্লাসটা করতে পারতেছি না, তাই তো? জি স্যার। আচ্ছা, তাইলে ওইটা যদি বাদ যায় তাইলে আমরা একটা হইতে পারে যে শনিবারই আমরা হচ্ছে 3 ঘন্টা, যদিও 2 দিনে ক্লাস, আমরা 3 ঘন্টা না করলেও 2 বা 2.5 ঘন্টা যদি ক্লাস করি তাইলে মোটামুটি এনাফ, যে আমাদের যেই কারিকুলাম আছে বা যেগুলো আছে সেগুলো মোটামুটি কভার করা যাবে। তাহলে সেই ক্লাসটা আমরা যদি হচ্ছে একদিনই করি তাহলে সেটা হচ্ছে করবো হচ্ছে শনিবার, তাই তো? স্যার একদিন এত লং সেশন Basically, নিলে আসলে লাস্টের দিকে সবারই আসলে মেন্টাল এনার্জিটা আসলে থাকে না। সেটা শনিবারে ফিজিক্যালি ক্লাস থাকলে মানে বাসা তো স্যার অনেক দূরে, আসতে আসতে দেখা যাবে রাস্তা দিয়ে স্যার ইফতার টাইম হয়ে গেছে। আচ্ছা, না ফিজিক্যালি নিব না কি হচ্ছে অনলাইনে নিব সেটা একটু পরে ডিসাইড করতেছি, মানে আগে এইটা একটু এগ্রি করি কিনা আমরা, যে হচ্ছে আমরা উইকে একটাই ক্লাস করব, মানে রমজানে যেই কয়টা ক্লাস বাকি আছে আমরা উইকে একটা ক্লাস করব। স্যার একটা ক্লাসের লং ডিউরেশন যদি অনেক লং হয়ে যায় সেক্ষেত্রে লাস্টের দিকে আসলে মেন্টাল এনার্জিটা কারোরই থাকে না। হ্যাঁ, টু বি অনেস্ট। আর একটা জিনিস হলো আহ, বৃহস্পতিবারের ক্লাস যেটা মানে 5:30 পর্যন্ত চলে যায়, এটাকে যদি একটু আগে আনা যায় বা ইফতারে পরে নেওয়া যায় কিনা জানি না, সবার মতামত কি বলে। না, ইফতারের পরে কোনো ক্লাস অ্যাটেন্ড করা সম্ভব হবে না, নামাজ না, আছে ইয়া আছে ওই সময় না, সম্ভব ইফতারের না। পরে কোনোভাবেই ক্লাস হবে না। এখন যদি হচ্ছে যে এখন যে স্লটটা আছে 4:30 থেকে 5:30, এটা যদি আপনারা আগায় আনতে চান, এবং আপনারা কেউ কেউ হয়তো বলছিল যে অনেকের অফিস আছে, সবাই হয়তো আগে আসতে পারবে না, তো সেটাও তো হচ্ছে আরেকটা ইস্যু, যে ধরেন আমি 4টা থেকে অথবা 3:30 থেকেও আমি নিতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন কিনা। 4টা পর্যন্ত স্যার অফিস থাকে সবারই মোটামুটি। হ্যাঁ, তাহলে তো সেটা পসিবল হচ্ছে না যে আমরা উইকডেতে একটু আগায় আনলাম। আর একদিনে ক্লাস করা, লং ক্লাস করা, এটা আসলে ডিফিকাল্ট, এবং সেটা আপনারা ক্লাস করেন আপনাদের জন্য ডিফিকাল্ট, ক্লাস নেওয়াটাও ডিফিকাল্ট। তাইলে আমরা 2 দিনে 1.5 ঘন্টা করে সেটাও নিতে পারি, অথবা যদি আপনারা এগ্রি করেন তাইলে আমরা একদিনে নিতে পারি, আপনারা যেটা হচ্ছে প্রেফার করেন। স্যার আপনার জন্য তো স্যার ডিফিকাল্ট স্যার, আপনি ক্যান্সেল করে দিলে স্যার ভালো হয় না? মানে এটা হচ্ছে সবচেয়ে সহজ ডিসিশন যে হচ্ছে সব ক্লাস বন্ধ, ঠিক আছে, কিন্তু সেইটা তো আর নিলে হবে না, আমাদের ক্লাস তো রানিং থাকতে হবে, ক্লাস স্যার করতে হবে। সুমন স্যার সাথে তো কথা বলেছিলাম, উনি বলেছে আপনি যদি চান, আর এটা আপনার ডিসিশন স্যার, হ্যাঁ, যদি আমি- আপনি স্যার পরবর্তীতে যদি সিলেবাস কভার দিতে পারেন এটাও আপনার ডিসিশন স্যার। সো আমি যদি- আপনি তো স্যার সুন্দর মতো স্যার পড়ায় দিবেন আমাদেরকে স্যার, আশা করি কভার হয়ে যাবে স্যার। হ্যাঁ, আমি যদি চাই তাইলে আমি হচ্ছে একদম কোনো ক্লাস না নিয়ে একদম আপনাদের ডিরেক্ট ফাইনালও নিতে পারি, ঠিক আছে, জি স্যার। সেটাও নিতে পারি, কিন্তু সেটা করব না, বা সেটা করাটাও ঠিক হবে না। ক্লাস আমরা করব, কম হোক অথবা বেশি হোক, যেই শিডিউলে আমাদের ক্লাস আছে শিডিউলটা একটু এদিক ওদিক করে হইলেও আমরা ক্লাস করব। কিন্তু এখন সেই টাইমটাই আপনাদের সাথে ডিসকাস করে ঠিক করতেছি, যে যদি এরকম হয় যে আমরা শুধুমাত্র একদিন ক্লাস করব তাহলে সেই ক্লাসটা যেমন হচ্ছে শনিবার এই যে এরকম 2:30 থেকে 4:30 এই স্লটে তাইলে হচ্ছে করব। স্যার ওই আমরা একদিনেই করি কিন্তু ওই কম আওয়ারই করি, মানে 1.5 ঘন্টা করি, তাইলে কি সমস্যা হবে স্যার? মানে পরে কি কভার আপ করা যাবে সিলেবাস? 2টা ক্লাস টাফ হবে, কারণ আপনাদের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ঈদের পরে খুব বেশি ক্লাস নাই, ঠিক আছে, আপনাদের রুটিনে কত তারিখ পর্যন্ত ক্লাস দেওয়া, খুব সম্ভবত এপ্রিলেই শেষ করার কথা বা এরকম কিছু আছে মনে হয়। তো স্যার আমার জানা মতো স্যার মের 5 তারিখ পর্যন্ত ক্লাস হওয়ার কথা স্যার। হ্যাঁ, তো আমাদের ভার্সিটি আবার হয়তো খুলবে হচ্ছে আপনার এপ্রিলের শেষে গিয়ে হচ্ছে 21 তারিখ, 21 তারিখের পরে আপনার হয়তো 2 উইক ক্লাস হবে, তো টাফ হবে যে এর পরে যে হচ্ছে শেষ করে নিবা, আবার ওই যে বললাম যে হচ্ছে এক্সট্রা ক্লাস বা মেকআপ ক্লাস সেগুলোও শিডিউল করা টাফ হবে, কারণ অন্যান্য ক্লাসের সাথে কনফ্লিক্ট করবে। আমরা অল্প করে ক্লাস করি, কিন্তু আমরা হচ্ছে একটু ক্লাসগুলো হচ্ছে কন্টিনিউ রাখি, এবং এরপরে দেখি যে কতটুকু কি করা যায়। তাহলে আমরা শনিবারে হচ্ছে ক্লাস করব অনলাইনে নাকি অফলাইনে? কোনটা আপনাদের জন্য বেটার হয়, অনলাইন নাকি অফলাইন?
স্যার অনলাইন হলে বেটার হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই এই শিডিউলেই হচ্ছে শনিবারে হচ্ছে ক্লাস করব, এবং মাঝে আমরা একটু ব্রেক নিব, যেন একদম টানা লং ক্লাস না করতে হয়। তো এই শিডিউলটাই থাকুক, তাহলে ওই যে সোমবার উইকের যেই ক্লাসটা ছিল 4:30 থেকে 5:30, সেইটা আপাতত হচ্ছে না। আমরা উইকে একদিনই হচ্ছে ক্লাস করি, এতে আমরা যতটুকু কভার করি, বাকিটুকু আমরা হচ্ছে অফলাইন ক্লাস যখন শুরু হবে সেটা হচ্ছে কভার করা ট্রাই করব। ঠিক আছে, আমরা শুরু করি। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আচ্ছা, আমরা তার আগে একটু ডিসকাস করে নিই যে আমরা আপনাদের হচ্ছে ফার্স্ট পার্টে হচ্ছে মাইনুল স্যার হচ্ছে ক্লাস নিছিলেন, তাই না? মিডের আগ পর্যন্ত। জি 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 স্যার। ঠিক আছে, তো সেখানে আপনারা খুব সম্ভবত হচ্ছে স্ট্যাটিক টেস্টিং পর্যন্ত হচ্ছে পড়ছেন। জি স্যার, স্ট্যাটিক টেস্ট। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এর পরে বাকি অংশগুলো হচ্ছে পড়বো, এবং এইখানে আমাদের থিওরিটিক্যাল কাজ থেকে একটু ক্যালকুলেশন বেসড কনসেপ্ট গুলো হচ্ছে বেশি থাকবে এই পার্টে। এবং আপনারা হয়তো কিছু টুলও হয়তো এক্সপেরিমেন্ট করছেন, তাই না? কি কি টুল দেখছেন আপনারা টেস্টিং এর? সেলেনিয়ামটা দেখানো হয়েছে, তাই না? জি স্যার, সেলেনিয়াম দেখানো হয়েছে, সেলেনিয়াম দেখানো হয়েছে। ফাইলবাক্স, তারপর টেক্সটাইল, আচ্ছা, fbinfar.com এ যে একটা কাজ আলাদা করে স্যার দিয়েছিলেন। আর আচ্ছা, সেলেনিয়ামটা স্যার দেখানো হয়েছে ওই যে ইয়েতে, ওই ফায়ারফক্সে যে এক্সটেনশন দিয়ে তারপর এক্লিপস এর মধ্যে স্যার কানেকশনটা দিয়ে দেখানো হয়েছে। আচ্ছা, ঠিক আছে, দেখি আমরা আগে একটু থিওরি জিনিসগুলো পড়ি, যেহেতু অনলাইন ক্লাসে তো আর আমরা ল্যাব অ্যাক্টিভিটি করতে পারবো না। আমরা থিওরি গুলো একটু আগায় রাখি, যেন আমরা হচ্ছে অফলাইনের সময় হচ্ছে ল্যাবের কিছু কাজ করতে পারি। আচ্ছা, আপনারা এই পর্যন্ত বিভিন্ন টেস্টিং টেকনিক্স গুলো হচ্ছে দেখছেন, থিওরিটিক্যালি সেই টেকনিক গুলো হচ্ছে পড়ছেন। তার মধ্যে এই টেকনিক গুলার নাম হয়তো আপনারা হচ্ছে শুনছেন, যে আমাদের বেসিক যেই হচ্ছে টেস্টিং টেকনিক আছে, এটাকে আমরা যদি ভাগ করি তাহলে ব্রড ক্যাটাগরি হিসেবে দুইটা ক্যাটাগরিতে হচ্ছে ভাগ করা যায়। একটা হচ্ছে স্ট্যাটিক টেস্টিং, আর আরেকটা হচ্ছে ডাইনামিক টেস্টিং। তো এর মধ্যে স্ট্যাটিক টেস্টিংটা আপনারা হচ্ছে ডিটেইলসে পড়ছেন, আর ডাইনামিক টেস্টিংটা আমরা এখন হচ্ছে কভার করব। স্ট্যাটিক টেস্টিং আপনারা যে হচ্ছে পড়ছেন, স্ট্যাটিক টেস্টিং এর ডেফিনেশন কেউ বলতে পারবেন যে কোন টেকনিকটাকে আমরা হচ্ছে স্ট্যাটিক টেস্টিং টেকনিক বলি? জি স্যার, মানে প্রোগ্রাম রান না করে যেই টেস্টটা করা হয়। আচ্ছা, ঠিক আছে, যেই টেস্টিং অ্যাপ্রোচে আমরা হচ্ছে কি করি, প্রোগ্রামটাকে এক্সিকিউট করাই না, আমরা প্রোগ্রামটাকে হচ্ছে ইন্সপেক্ট করি, আমরা টেক্সচুয়াল অ্যানালাইসিস করি, বা হচ্ছে আমরা হচ্ছে সেগুলো হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে দেখি, কিন্তু কোথাও আমরা কি করি না, কোডটাকে এক্সিকিউট করি না, বা কোডটাকে রান করে আমরা হচ্ছে দেখি না যে আসলে হচ্ছে কি ঘটতেছে। তো সেই অ্যাপ্রোচটাকে আমরা বলি হচ্ছে স্ট্যাটিক টেস্টিং। আর এর বিপরীতে যেই টেস্টিং অ্যাপ্রোচটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে ডাইনামিক টেস্টিং। তাহলে স্ট্যাটিক টেস্টিং যদি হয় যে হচ্ছে প্রোগ্রাম রান না করে হচ্ছে টেস্ট করা, তাহলে ডাইনামিক টেস্টিং হচ্ছে যে যেখানে আমরা হচ্ছে কি করি, কোডটাকে রান করি বা প্রোগ্রামটাকে এক্সিকিউট করি, বা সফটওয়্যার যেটাকে টেস্ট করতে চাই সেই সফটওয়্যারটাকে, সেটা যে হচ্ছে নির্দিষ্ট ইনপুট আছে সেই ইনপুট গুলো দিয়ে আমরা সেটাকে হচ্ছে রান করি, এবং আমরা দেখার চেষ্টা করি যে আমাদের এক্সপেক্টেড যে আউটপুট আসার কথা, সেই এক্সপেক্টেড আউটপুট আমরা ওই সফটওয়্যার থেকে হচ্ছে পাচ্ছি কিনা। ঠিক আছে, তাইলে অ্যাজ সিম্পল অ্যাজ ইট, এইটা হচ্ছে আমাদের ডাইনামিক টেস্টিং এর হচ্ছে ডেফিনেশন। যেই টেস্টিং অ্যাপ্রোচে টেস্টিংটা পারফর্ম করা হয় আপনার হচ্ছে প্রোগ্রামটাকে এক্সিকিউট করে বা সফটওয়্যারটাকে রান করে এটার যে ইনপুট দেওয়ার কথা সেই ইনপুট গুলো দেওয়া হয়, এবং দেওয়ার পরে দেখা হয় যে হচ্ছে আমাদের যে হচ্ছে আউটপুট যেরকম আসার কথা, ফর এক্সাম্পল যোগ করার একটা প্রোগ্রামে যদি আমরা ইনপুটের কথা চিন্তা করি, তাহলে সেখানকার ইনপুট হচ্ছে যে হয়তো নাম্বার,
ঠিক আছে, দুইটা সংখ্যা যোগ করার যদি একটা প্রোগ্রাম হয় তাহলে সেখানে ইনপুট হবে দুইটা নাম্বার, এবং এটার এক্সপেক্টেড আউটপুট হওয়ার কথা, যেমন 2 আর 3 যদি ইনপুট হিসেবে দেই তাহলে এটার এক্সপেক্টেড আউটপুট হওয়ার কথা হচ্ছে 5। তাহলে আমরা ওই প্রোগ্রামে 2 আর 3 ইনপুট দিব, দিয়ে দেখব যে আসলে হচ্ছে এটার আউটপুট 5 আসতেছে নাকি ভিন্ন কিছু আসতেছে। এই অ্যাপ্রোচে আমরা যেই টেস্টিংটা হচ্ছে রান করি সেই টেস্টিংটাকে আমরা বলি হচ্ছে ডাইনামিক টেস্টিং। আচ্ছা, এখানে আরেকটা টেস্টিং ক্যাটাগরির কথা আলাদাভাবে উল্লেখ করা আছে, যেটা হচ্ছে রিগ্রেশন টেস্টিং। এটা আরেকটা টেস্টিং এর টেকনিক যেটা এই ডাইনামিক টেস্টিং এর মধ্যেই আসলে হচ্ছে পড়বে, কারণ এখানেও আসলে হচ্ছে সবগুলো প্রোগ্রাম রান করে টেস্ট করা হয়। রিগ্রেশন টেস্টিং কোনটাকে বলে? রিগ্রেশন টেস্টিং হচ্ছে যে ফর এক্সাম্পল আমরা এখন কোন একটা প্রোগ্রাম টেস্ট করতেছি, টেস্ট করার পরে আমরা কিছু হচ্ছে টেস্ট কেস হচ্ছে আমরা ডিজাইন করি। টেস্ট কেস কোনগুলা? এই যে আমি বললাম যে হচ্ছে 2 আর 3 ইনপুট দিয়ে তারপরে দেখবো যে হচ্ছে প্রোগ্রামটা ঠিকঠাক কাজ করে কিনা। তাহলে এরকম আরো অনেক ইনপুট দেওয়া যেতে পারে না? 5 আর 10 দেওয়া যেতে পারে, তারপর 6 আর হচ্ছে 8 দেওয়া যেতে পারে, এরকম আরো অনেক ইনপুট হচ্ছে এখানে দেওয়া যেতে পারে। তাহলে এই যে প্রত্যেকটা ইনপুট সেট এবং এই ইনপুট সেট দিয়ে রান করা, এই প্রত্যেকটাকে আমরা বলি এক একটা টেস্ট কেস। একটা টেস্ট কেসে ইনপুট থাকতে পারে 2 3, অন্য আরেকটা টেস্ট কেসে ইনপুট থাকতে পারে 5 আর হচ্ছে 10। তাহলে এই দুইটা ডিফারেন্ট টেস্ট কেস। তাহলে এরকম যে টেস্ট কেসগুলো আমরা হচ্ছে রেডি করি, যে কোনো প্রোগ্রামকে আমরা যখন হচ্ছে টেস্ট করি বা সফটওয়্যারকে টেস্ট করি, আমরা এরকম অনেকগুলো টেস্ট কেস হচ্ছে রেডি করি। ফর এক্সাম্পল কোন একটা প্রোগ্রামের জন্য আমরা হচ্ছে 10টা টেস্ট কেস ডিজাইন করলাম, এরকম ইনপুট গুলো ডিফাইন করে আমরা 10টা টেস্ট কেস ডিজাইন করলাম। ডিজাইন করার পরে আমরা এই টেস্ট কেসগুলো রান করলাম। আচ্ছা, রান করার পরে আমরা দেখলাম যে হচ্ছে এর মধ্যে 8টা টেস্ট কেস সাকসেসফুলি হচ্ছে রান হয়েছে বা কমপ্লিট হয়েছে, বা আমরা বলি হচ্ছে পাস করছে, আর 2টা টেস্ট কেস হচ্ছে ফেইল্ড করছে। আচ্ছা, টেস্ট কেস পাস করা বা ফেইল করা বলতে আমরা কি বুঝাই? যেটা বুঝাই যে আমাদের যেই এক্সপেক্টেড আউটপুট আর অ্যাকচুয়াল আউটপুট, এক্সপেক্টেড আউটপুট হচ্ছে যে কি হওয়ার কথা, এক্সপেক্টেড কি, আর অ্যাকচুয়াল আউটপুট হচ্ছে যে আসলেই প্রোগ্রামটা রান করার পরে আউটপুটটা কি আসছে। কোন একটা টেস্ট কেস তখনই পাস করে যখন হচ্ছে এক্সপেক্টেড আউটপুট আর হচ্ছে প্রোগ্রামের অ্যাকচুয়াল আউটপুট ম্যাচ করে। আর আমরা বলি যে টেস্ট কেসটা ফেল করছে তখনই বলি যখন আমরা দেখি যে হচ্ছে এক্সপেক্টেড আউটপুট একরকম কিন্তু আমাদের অ্যাকচুয়াল আউটপুট আসছে হচ্ছে ভিন্ন। 2 আর 5 যোগ করলে আউটপুট আসার কথা ছিল এক্সপেক্টেড হচ্ছে 7, কিন্তু অ্যাকচুয়াল আউটপুটে আমরা গিয়ে দেখলাম আসছে হচ্ছে 10। তাইলে আমরা বলবো যে হচ্ছে ওই টেস্ট কেসটা হচ্ছে ফেল করছে। এখন সমস্যা যেটা সেটা হচ্ছে যে যখন আমরা হচ্ছে এরকম 10টা টেস্ট কেস হচ্ছে রান করলাম, তার মধ্যে 8টা টেস্ট কেস ফেল করলো, 8টা টেস্ট কেস পাস করলো আর 2টা টেস্ট কেস হচ্ছে ফেল করলো। ফেল করা মানে হচ্ছে যে সেই প্রোগ্রামে কোথাও না কোথাও হচ্ছে ভুল আছে, আমরা যেটাকে বলি হচ্ছে বাগ, প্রোগ্রামের বাগ। টেস্ট করে আমরা হচ্ছে প্রোগ্রামের বাগ গুলাকে হচ্ছে আইডেন্টিফাই করি। তাহলে যেই 2টা টেস্ট কেস হচ্ছে ফেল করলো, সেই যে বাগ আছে সেই বাগকে আমরা আবার কি করব, পরবর্তীতে ফিক্স করব। যেখানে প্রোগ্রামের এরর আছে বা ভুল আছে সেগুলাকে আবার হচ্ছে আমরা কি করব, ঠিক করব। ঠিক করার প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে ফিক্স করা। ফিক্স করার পরে আসলেই প্রবলেমটা ফিক্স হয়েছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? স্যার, যে কারণে ফেল হয়েছিল, যে ইনপুটের কারণে ফেল হয়েছিল, সেম ইনপুট গুলো আবার দিয়ে আবার টেস্ট করব। ঠিক আছে, রাইট। তার মানে হচ্ছে ওই যে আগে যেই 2টা টেস্ট কেস হচ্ছে ফেল হয়েছে, এখন আমরা আবার কি করব, ওই 2টা টেস্ট কেস হচ্ছে রান করব, রাইট? রান করলে দেখবো যে আসলে আগে ভুল আউটপুট আসছে, এখন ঠিক আউটপুট আসতেছে কিনা। যদি দেখি যে ঠিক আউটপুট আসছে, তার মানে আমাদের ফিক্সিংটা কারেক্ট। ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, কিন্তু এখন ঝামেলা হচ্ছে এরকম হওয়া পসিবল যে আপনার আগে যেই 8টা টেস্ট কেস পাস করছিল প্রথমবারে, এখন এরকম হইতে পারে যে আপনি নতুন 2টা প্রবলেম ফিক্স করতে গিয়ে আপনি কোথাও কোডে এরকম কিছু চেঞ্জ করছেন, যেটার কারণে আগের কোনো প্রোগ্রামে বা আগের কোনো যে টেস্ট কেস ছিল সেই টেস্ট কেসগুলো এখন আবার রান করলে ফেল আসতে পারে। ঠিক আছে, এরকম হইতে পারে। কেন হইতে পারে? কারণ আমরা জানি যে হচ্ছে কোডে আমরা যদি হচ্ছে চেঞ্জ করি, সেই চেঞ্জের ইম্প্যাক্টটা বিভিন্ন জায়গায় হচ্ছে পড়ে।
তো এটা হওয়া খুবই হচ্ছে ন্যাচারাল বা খুবই ইউজুয়াল, যে আপনি কোন একটা উদ্দেশ্যে কোন এক জায়গায় চেঞ্জ করছেন, সেইটা হয়তো ঠিকই ফিক্স হয়েছে, কিন্তু এটা ফিক্স করতে গিয়ে আপনি হয়তো আরো 2-3টা জায়গায় নতুন করে কি করছেন, এরর ইন্ট্রোডিউস করছেন বা বাগ ইন্ট্রোডিউস করছেন। ঠিক আছে, হইতে পারে না এরকম? জি স্যার। জি স্যার, হতে পারে। ঠিক আছে, তার মানে হচ্ছে যে আমরা যে হচ্ছে সব সময় যেই টেস্ট কেসগুলা ফেল হইছে সেই টেস্ট কেসগুলাই আবার নতুন করে রান করব, মানে কোডগুলা ফিক্স করার পরে আবার নতুন করে যে সেই টেস্ট কেসগুলাই শুধু রান করব, এতে আমরা কনফার্ম হইতে পারবো না যে আমাদের এখানে কোনো ভুল নাই বা আমাদের প্রোগ্রামে কোনো হচ্ছে এরর নাই বা কোনো হচ্ছে বাগ নাই। ঠিক আছে, আমরা যখনই নতুন করে কোনো কিছু মডিফাই করব বা নতুন কোনো বাগের জন্য ফিক্স লিখবো, আমাদের দরকার হচ্ছে আগের টেস্ট কেসগুলো সহ, যেগুলো আগে পাস করছিল, আগে যে 8টা টেস্ট কেস পাস করছিল সেই 8টাও আমাদেরকে রান করে দেখতে হবে যে আগে যেই পর্যন্ত ঠিক ছিল আমার প্রোগ্রাম, আগের ওই পর্যন্ত এখনো ঠিক আছে কিনা, এবং নতুন যেই 2টার জন্য আমরা ফিক্স লিখলাম সেই 2টা এখন আবার হচ্ছে ফিক্স হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে এই অ্যাপ্রোচটাকে আমরা বলি হচ্ছে রিগ্রেশন টেস্টিং। এখানে কি বলা আছে, এক্সিকিউট অল দ্য টেস্ট কেসেস ডিজাইনড আর্লিয়ার অ্যাজ ওয়েল এজ সাম নিউ কেসেস টু চেক দ্য নিউ মডিফিকেশনস। নতুন মডিফিকেশন করার পরে ওই মডিফিকেশন গুলা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা নতুন যেমন টেস্ট কেসগুলো রান করব বা যে টেস্ট কেসগুলো ফেল হয়েছে সেগুলো রান করব, এর পাশাপাশি আমাদের কি করতে হবে, আগেরও টেস্ট কেসগুলো থেকে রান করতে হবে, যেন বোঝা যায় যে আগে আমার প্রোগ্রামটা যতটুকু ঠিক ছিল এখনো আমার প্রোগ্রামটা ওই ফাংশনালিটি গুলা ঠিক আছে এবং নতুন যে মডিফিকেশন করছি সেই মডিফিকেশন গুলাও ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই অ্যাপ্রোচটার নাম হচ্ছে কি, এই টেকনিকটার নাম কি, রিগ্রেশন টেস্টিং। সবাই কি কনসেপ্টটা বুঝতে পারছে রিগ্রেশন টেস্টিং কাকে বলে? জি স্যার। আচ্ছা, তাহলে রিগ্রেশন টেস্টিং এর কি প্রয়োজনীয়তা আছে নাকি নাই? স্যার, প্রয়োজনীয়তা আছে স্যার। এখানে আমরা কতগুলো টেস্ট কেসকে ইয়ে করব, মানে নিব কনসিডার। রিগ্রেশনের টাইমে জি জি, এখানে তো ইনফিনিটি হতে পারে। আচ্ছা, বেস্ট প্র্যাকটিসটা কি স্যার? রাইট। আচ্ছা, সেই ক্ষেত্রে মানে এখন যেই প্রশ্নটা করছেন খুবই ভ্যালিড কোশ্চেন, যে ধরেন আগে আমার হচ্ছে 1000 বা 2000 টেস্ট কেস ছিল, এখন নতুন একটা মডিফিকেশনের জন্য আমি নতুন একটা হয়তো একটা নতুন টেস্ট কেস রান করাইতে হবে, কিন্তু সেই নতুন একটা মডিফিকেশনের জন্য আগের 1000টা সহ নতুন একটা 1001টা টেস্ট কেস আমাকে হচ্ছে রান করাতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা সব সময় ফিজিবল নাও হইতে পারে, যে আমি সব সময় আমার কাছে এই রকম রিসোর্স নাও থাকতে পারে বা এরকম টাইম নাও থাকতে পারে যে আমি হচ্ছে কিউমুলেটিভলি আগে যত টেস্ট কেস আছে সবগুলো হচ্ছে রান করাবো। ঠিক আছে, রিগ্রেশন টেস্টিং এর অ্যাপ্রোচ আমাকে যেটাকে হচ্ছে সাজেস্ট করে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা হচ্ছে করি, আমরা কিছু সিলেক্টিভ টেস্ট নেই আগের থেকে, প্রিভিয়াস যে টেস্ট কেসগুলো আছে সেখান থেকে আমরা কিছু হচ্ছে সিলেক্টিভ টেস্ট কেস নেই, যেটা দিয়ে মোটামুটি এনশিওর হওয়া যায় যে হচ্ছে আগের টেস্ট কেসগুলা বা আগের যেই ফিচারগুলো আছে সেই ফিচারগুলো এখন হচ্ছে প্রপারলি রান করতেছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা প্রায়োরিটি বেসড যেই টেস্ট কেসগুলো হচ্ছে আমাদের মূল ফিচারের সাথে হচ্ছে রিলেটেড, সেই মূল ফিচারের সেই টেস্ট কেসগুলো হচ্ছে রান করতে পারি। ঠিক আছে, অথবা একই ক্লাসের বা একই রকম অনেকগুলা টেস্ট কেস আছে, সেখান থেকে আমরা সবগুলা রান না করে আমরা কি করতে পারি, বেছে বেছে একই গ্রুপের একটা একটা করে টেস্ট কেস রান করতে পারি। এভাবে আমরা কি করতে পারি, ওই সংখ্যাটাকে হচ্ছে কমায় আনতে পারি। কিন্তু বেস্ট হচ্ছে বা বেস্ট পসিবল যদি হয় তাহলে আমাদেরকে উচিত হচ্ছে সবগুলা টেস্ট কেসই হচ্ছে রান করা। আমরা যখনই এরকম ডোমেইনটা একটু ছোট করে ফেলবো তখন এরকম হইতেও পারে যে আমাদের সিলেকশনটা যদি ঠিক না হয় তাইলে কোনো না কোনো একটা বাগ হয়তো ওই টেস্ট কেসগুলোর মধ্যে থেকে যাইতে পারে। ঠিক আছে, কিন্তু এটা আমাদের অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যে আমাদের হচ্ছে নতুন টেস্ট কেসগুলো রান করার টাইম আছে কিনা, বা এই টেস্ট কেসগুলো রান করতে আমাদের যেই কস্ট লাগবে টাইমের রেসপেক্টে অথবা রিসোর্সের রেসপেক্টে সেটা আছে কিনা। ঠিক আছে, আমাদের কোনো ডেডলাইন সামনে মিট করতে হবে কিনা। তো এরকম অনেক আপনার সিনারিওর উপর বেস করে আমরা ডিসিশন গুলা হচ্ছে মেক করি যে হচ্ছে রিগ্রেশন টেস্টিং এ আমরা কতগুলা টেস্ট কেস হচ্ছে রান করব। ঠিক আছে, আমরা কি বেছে বেছে রান করব নাকি হচ্ছে সবগুলাই হচ্ছে রান করব। এবং আরেকটা কনসেপ্ট আপনারা হয়তো আগে এই ফার্স্ট পার্টে শুনে থাকবেন যে এক্সস্টিভ টেস্ট কেস করা হচ্ছে পসিবল না। ঠিক আছে, এই 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 স্টেটমেন্টের সাথে কি আপনারা পরিচিত? জি স্যার, মানে অতিরিক্ত ইয়ে করা যায় না স্যার। হ্যাঁ, কারণ হচ্ছে যে এরকম আপনার টেস্ট কেসের সংখ্যা আমরা যদি বানাইতে চাই আমাদের হচ্ছে ইনফিনিটি পর্যন্ত টেস্ট কেস আমরা হচ্ছে বানাইতে পারি।
যেমন আপনি হচ্ছে দুইটা সংখ্যা হচ্ছে যোগ করবেন, এবং এই যোগ করা প্রোগ্রামের জন্য যদি আপনি টেস্ট কেস লিখেন, তাহলে এখানে হচ্ছে হাজার হাজার নাম্বার ইনপুট হিসেবে দেওয়া যায় না, নতুন নতুন টেস্ট কেস ডিজাইন করা যায় না। এখান থেকে অনেক কম্বিনেশন হতে পারে না যে দুইটা নাম্বার যোগ করার ক্ষেত্রে। জি স্যার। তাহলে আমি কি সবগুলো কম্বিনেশন ধরে ধরে কি হচ্ছে যোগ করা আমার জন্য হচ্ছে পসিবল? না স্যার। পসিবল না। তাহলে যদি আমরা এই কাজটা করতাম, সেটাকে আমরা বলতাম হচ্ছে এক্সহস্টিভ টেস্টিং। ঠিক আছে, আমরা সেটাকে বলতাম হচ্ছে এক্সহস্টিভ টেস্টিং। কিন্তু এক্সহস্টিভ টেস্টিং প্র্যাকটিক্যালি ফিজিবল না, যে আমাদের যে সফটওয়্যার গুলো আমরা টেস্ট করব সেই সফটওয়্যার টেস্টিং এর ক্ষেত্রে এরকম এক্সহস্টিভলি সব ধরনের ইনপুট কম্বিনেশন, যত ধরনের হচ্ছে কর্নার কেস আছে, যত ধরনের হচ্ছে আপনার পারমুটেশন কম্বিনেশন হতে পারে, সবগুলা নিয়ে টেস্ট করব, এটা প্র্যাকটিক্যালি পসিবল না। সেজন্য আমরা বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে আমরা কি করি, যে আমাদের যেই উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাও যেন ঠিক থাকে, যে বাগগুলা যেন হচ্ছে ধরা পড়ে, এবং আমরা মিনিমাল নাম্বার অফ টেস্ট কেস দিয়ে যেন সেই বাগগুলো হচ্ছে ধরতে পারি, সেইভাবে আমরা টেস্ট কেস গুলো হচ্ছে ডিজাইন করার হচ্ছে ট্রাই করি। কিন্তু আমাদের হাতে যদি হচ্ছে ইনফাইনাইট টাইম থাকতো, ইনফাইনাইট রিসোর্স থাকতো, তাইলে আমরা কি করতাম, এই ইনফাইনাইট যত টেস্ট কেস ডিজাইন করা যায় সেই সব টেস্ট কেসই আমরা হচ্ছে রান করতাম। আচ্ছা, ক্লিয়ার? তাইলে আমাদের এই তিনটা ক্যাটাগরি, স্ট্যাটিক, ডাইনামিক, এটা তো ডেফিনেশনটা তো মোর ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, কিন্তু রিগ্রেশন টেস্টিং এর কনসেপ্টটা কি আমরা সবাই ক্লিয়ার হইছি? জি স্যার। ওকে। এক এক টেস্টিং টেকনিকের আন্ডারে বা টেস্টিং ক্যাটাগরির আন্ডারে অনেক ধরনের স্পেসিফিক টেকনিক আছে। ঠিক আছে, তো এর মধ্যে আমরা অনেকগুলো হচ্ছে কি করার হচ্ছে কভার করার হচ্ছে ট্রাই করব এখানে। যদিও অনেকগুলো হচ্ছে অ্যাপ্রোচ আছে, আমরা সব অ্যাপ্রোচ গুলো হয়তো কভার করতে পারবো না এই সময়ের মধ্যে, কিন্তু আমরা বেসিক যেগুলো আমাদের হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে দরকার হয়, সেই জিনিসগুলো আমরা হচ্ছে কভার করার হচ্ছে ট্রাই করব। আমরা প্রথমে শুরু করব হচ্ছে ডাইনামিক টেস্টিং যে অ্যাপ্রোচটা আছে। স্ট্যাটিক টেস্টিং তো আপনারা হচ্ছে করছেন অলরেডি, আমরা ডাইনামিক টেস্টিং দিয়ে হচ্ছে শুরু করব, এবং ডাইনামিক টেস্টিংটাকে আমরা আবার হচ্ছে ফার্দার ক্যাটাগরাইজ করতে পারি, ফার্দার দুইটা ভাগে হচ্ছে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং, আর আরেকটাকে আমরা বলি হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং। এই দুইটা টার্মিনোলজি কি আমরা শুনছি? জি স্যার। আচ্ছা, কেউ কি বলতে পারবো যে এই দুইটার পার্থক্য কি? কারো কোনো আইডিয়া আছে? না থাকলে সমস্যা নাই, আমি জাস্ট এমনি জিজ্ঞেস করতেছি। স্যার ব্ল্যাক বক্স টেস্টিং এ হচ্ছে মানে আমার এনভায়রনমেন্টের পুরো ডিটেইলসটা না জেনেই মানে জাস্ট এই সিস্টেমটা ইউআই থেকে টেস্ট করা হয়, সেটাই ব্ল্যাক বক্স টেস্টিং। আর হোয়াইট বক্স টেস্টিং এ আমার সবকিছু জানা থাকে, এপিআই ডকুমেন্টেশন, তারপর ব্যাকএন্ড ফ্রন্ট-এন্ড সবকিছু জানা থাকে, সেটা তখন যে টেস্টিংটা করা হয় ওইটা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং। আচ্ছা, ঠিক আছে, মোটামুটি কাছাকাছি আইডিয়া। ঠিক আছে, আমরা আরেকটু হচ্ছে স্পেসিফাই করি। ব্ল্যাক বক্স টেস্টিং বলতে আমরা হচ্ছে যেটা মিন করি সেটা হচ্ছে যে সফটওয়্যারের ভেতরে কি আছে। স্যার অনেকেই নাকি ক্লাসে জয়েন করতে পারতেছে না, আর কি রিকোয়েস্টিং এ আটকে আছে। আচ্ছা, ঠিক আছে, আমি দেখতেছি। ঠিক আছে, যারা পেন্ডিং ছিল সবাইকে অ্যাড করে দিয়েছি, আর নতুন করে যদি কেউ আসে আমাকে একটু বলেন। ওকে, তাইলে আমাদের ডাইনামিক টেস্টিং এর একটা অ্যাপ্রোচ হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। ব্ল্যাক বক্স টেস্টিং মানে কি? ব্ল্যাক বক্স টেস্টিং মানে হচ্ছে যে আমরা সফটওয়্যারটাকে একটা ব্ল্যাক বক্স হিসেবে হচ্ছে কনসিডার করব। এখন ব্ল্যাক বক্স কি, যে যদি এরকম একটা কোনো বক্স থাকে, যেই বক্সটা হচ্ছে চারদিক থেকে ধরেন হচ্ছে কালো রং করা, ঠিক আছে, ধরেন একটা হচ্ছে গ্লাস ম্যাটেরিয়ালেরই হচ্ছে বক্স, কিন্তু সেই গ্লাস ম্যাটেরিয়ালের চারদিকে হচ্ছে কালো রং করা, তাহলে কি হবে যে আপনি ওই বক্সের ভেতরে কি আছে সেই ভেতরের জিনিসগুলো হচ্ছে দেখতে পাবেন না। ঠিক আছে,
তাহলে আমরা এই এই কনসেপ্টটাও যদি হচ্ছে এই টেস্টিং এর ক্ষেত্রে হচ্ছে যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি করতে পারি যে আপনার কাছে একটা সফটওয়্যার আছে, আপনি সফটওয়্যারটার ভিতরে কিভাবে হচ্ছে ইমপ্লিমেন্ট করা আছে, কি কোড লেখা আছে, কোন ল্যাঙ্গুয়েজে লেখা আছে, বা এই সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নাই। ঠিক আছে, আপনি কি জানেন? আপনি জানেন যে এই সফটওয়্যারটা একটা যোগ করার সফটওয়্যার। ঠিক আছে, তাহলে এটা যদি যোগ করার সফটওয়্যার হয়, তাহলে এটা ইনপুট হিসেবে কি নেয়? ইনপুট হিসেবে দুইটা নাম্বার নেয়, এটা আপনি জানেন। আর কি জানেন? আর জানেন হচ্ছে আউটপুট হিসেবে এটা একটা যোগফল আমাকে হচ্ছে দিবে। তাহলে ভেতরে কিভাবে কাজ হচ্ছে, ভেতরের ইন্টারনাল স্ট্রাকচার কি, ইন্টারনাল কোডের লজিক কি, এই সম্বন্ধে আমার জানার দরকারও নাই বা আমি জানতে ইচ্ছুক না। আমি জানি যে এই সফটওয়্যারটার ইনপুট কি আর এই সফটওয়্যারটার আউটপুট কি। ব্ল্যাক বক্স টেস্টিং হচ্ছে শুধুমাত্র ওইটুকু নিয়ে হচ্ছে কাজ করে, যে হচ্ছে এটা কি ইনপুট এখানে যাবে, সেই ইনপুটগুলো আমরা দিলাম এবং এখান থেকে যে আউটপুটটা পাইলাম সেই আউটপুটটা আমাদের এক্সপেক্টেড আউটপুটের সাথে হচ্ছে মিলে কিনা, এইটুকু জাস্ট হচ্ছে চেক করা। যখন আমি টোটাল সফটওয়্যারটাকে ব্ল্যাক বক্স হিসেবে কনসিডার করে টেস্ট কেস জেনারেট করব, সেই অ্যাপ্রোচটাকে আমরা বলবো হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। এটার আরেকটা নাম আছে যেটাকে বলে হচ্ছে ফাংশনাল টেস্টিং। কারণ এটা আসলে হচ্ছে তার রিকোয়ারমেন্ট গুলা ঠিক আছে কিনা, বা যেই ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো আছে সেইগুলা কাজ করে কিনা সেটা দেখা হচ্ছে এই টেস্টিং এর হচ্ছে অবজেক্টিভ অথবা হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে, ভেতরে কিভাবে হচ্ছে ইমপ্লিমেন্ট করা আছে, ভেতরের কোডের লজিক কি, কোন ল্যাঙ্গুয়েজে, কোন ফ্রেমওয়ার্কে, কোন টেকনোলজিতে, এইটা জানার আসলে হচ্ছে কোনো দরকার নাই এই ব্ল্যাক বক্স টেস্টিং অ্যাপ্রোচে। শুধু কি জানতে হবে, এটা কি ইনপুট নেয়, কি ধরনের ইনপুট নেয় এবং কি ধরনের বা কি কি আউটপুট এটা হচ্ছে প্রডিউস করে। তাহলে ওইটুকু শুধুমাত্র কনসিডারেশনে নিয়ে আমরা যখন হচ্ছে টেস্ট কেস ডিজাইন করি বা সফটওয়্যারটাকে হচ্ছে টেস্ট করি, তখন সেই কনসেপ্টটাকে আমরা বলি হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ছিলাম হচ্ছে কোথায়, যে হচ্ছে টোটাল টেস্টিং কে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি, একটা হচ্ছে স্ট্যাটিক টেস্টিং আর একটা হচ্ছে ডাইনামিক টেস্টিং। তারপরে আমরা ডাইনামিক টেস্টিং কে আবার দুইটা ক্যাটাগরিতে হচ্ছে ভাগ করলাম, একটাকে আমরা বললাম হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং আর একটাকে বললাম হোয়াইট বক্স টেস্টিং। তাহলে ব্ল্যাক বক্স টেস্টিং এর ডেফিনেশনটা আমরা বুঝলাম। তাহলে হোয়াইট বক্স টেস্টিং কোনটা হবে? হোয়াইট বক্স টেস্টিং হবে জাস্ট ব্ল্যাক বক্সের অপোজিট যেটা, সেটা যে হোয়াইট বক্স টেস্টিং এ আমরা কোডের ইন্টারনাল স্ট্রাকচার, কোডের ভিতরে কিভাবে হচ্ছে লেখা আছে, কোথায় ইফ এলস লেখা হয়েছে, কোথায় ফর লুপ লেখা হয়েছে, ঠিক আছে, প্রোগ্রামটা কিভাবে হচ্ছে করা হয়েছে, এই ইনফরমেশন গুলো যখন কনসিডার করে আমরা টেস্ট কেস জেনারেট করব বা টেস্ট কেস ডিজাইন করব, তখন সেই অ্যাপ্রোচটাকে আমরা বলবো হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং। যেই বক্সের ভেতরে সবকিছু আমি হচ্ছে দেখতে পাই, তার মানে কোডগুলো আমি হচ্ছে দেখতে পাচ্ছি, কোডের স্ট্রাকচার কি রকম, কোডের লজিকটা কিভাবে হচ্ছে লেখা হয়েছে, সেই সবকিছু কনসিডারেশনে নিয়ে আমি তখন হচ্ছে কি করতে পারি, টেস্ট কেসগুলো হচ্ছে ডিজাইন করতে পারি। সেই অ্যাপ্রোচটার নাম হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং। তাহলে আমরা যেটা হচ্ছে আরেকটু ডিগ ডাউন করব হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং এ, এবং এরপরে আমরা আবার হচ্ছে হোয়াইট বক্স টেস্টিংটাও আরেকটু হচ্ছে ইয়ে করব, এক্সপ্লোর করব। তাহলে আমরা হচ্ছে স্ট্যাটিক টেস্টিং এর দুইটা অ্যাপ্রোচ, ব্ল্যাক বক্স আর হচ্ছে হোয়াইট বক্স। ব্ল্যাক বক্সের টেস্টিং এর আবার অনেকগুলো হচ্ছে টেকনিক আছে, আমরা সেই স্পেসিফিক টেকনিক গুলো হচ্ছে দেখব, যে কোন টেকনিক দিয়ে আমরা কিভাবে হচ্ছে টেস্ট কেস গুলো হচ্ছে জেনারেট করব। কারণ আমাদের কোন একটা সফটওয়্যার টেস্ট করতে গেলে আলটিমেটলি কি করা লাগবে, টেস্ট কেস জেনারেট করা লাগবে। কারণ সফটওয়্যার টেস্ট করতে গেলে, ডাইনামিক টেস্টিং করতে গেলে আমাদের কি লাগবে, সফটওয়্যারে কি দেওয়া লাগবে, ইনপুট দেওয়া লাগবে। তাহলে সেই ইনপুট গুলা কই থেকে আসবে, টেস্ট কেস থেকে হচ্ছে আসবে। টেস্ট কেসে আমরা ডিফাইন করে দিব যে হচ্ছে ইনপুট কি হবে। তাহলে সেই ইনপুট গুলা কি র্যান্ডমলি আসবে, নাকি আমরা আমাদের মন মতো হচ্ছে কোনো একটা দুই একটা ভ্যালু দিব, নাকি সেটার কোনো হচ্ছে একটা স্পেসিফিক অ্যাপ্রোচ আছে, সেই অ্যাপ্রোচ থেকে আসবে। ঠিক আছে, তাহলে এই যে যে টেকনিক গুলো আমরা পড়বো, প্রত্যেকটা টেকনিকই আমাদের হচ্ছে সাজেস্ট করে যে আমরা কি রকম টেস্ট কেস হচ্ছে এখান থেকে হচ্ছে জেনারেট করব, এবং এই অ্যাপ্রোচ গুলো ফলো করলে তখন আমরা কি পাবো, কিছু ইনপুট ভ্যালু পাবো, টেস্ট কেস পাবো, টেস্ট কেসের ভিতরে কিছু ইনপুট ভ্যালু পাবো, সেগুলো দিয়ে তখন আমরা সিস্টেমটাকে কি করতে পারবো, রান করে
ওই ইনপুট ভ্যালুগুলা দিয়ে এক্সিকিউট করায় আমরা দেখতে পারবো যে হচ্ছে আমাদের এক্সপেক্টেড আউটপুট আমরা হচ্ছে পাচ্ছি কিনা। তাইলে আমরা চলে গেলাম হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং এর স্পেসিফিক কিছু হচ্ছে অ্যাপ্রোচে। প্রথম অ্যাপ্রোচটা হচ্ছে যেটা খুবই হচ্ছে আইডিয়াটা খুবই হচ্ছে বেসিক, সেটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস। আচ্ছা, এটা আমরা হচ্ছে আমরা এমনিতেই হচ্ছে আমাদের ইনটিউশন থেকে আমরা এই ধরনের টেস্টিং হচ্ছে করে থাকি, যদিও আমরা হচ্ছে সেখানে টার্মিনোলজিটা হচ্ছে ব্যবহার করি না। আচ্ছা, আমরা যখন হচ্ছে কোনো একটা প্রোগ্রাম লিখি, ঠিক আছে, যে ধরেন আপনি কোনো একটা প্রোগ্রাম লিখলেন দুইটা সংখ্যা যোগ করার অথবা দুইটা সংখ্যা গুণ করার অথবা ভাগ করার, বা আমরা হচ্ছে কোনো একটা হচ্ছে লুপ লিখলাম, তাহলে এই ধরনের প্রোগ্রাম যখন আমরা হচ্ছে টেস্ট করি, মানে আমরা তো ওইভাবে টেস্ট কেস লিখে টেস্ট করি না, কিন্তু আমরা যখনই একটা কোনো প্রোগ্রাম লিখি সেই প্রোগ্রামটা ঠিক মতো আউটপুট দিচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা রান করি না, রান করে আমরা স্যাম্পল কিছু ইনপুট দেই না। দেই আমরা সফটওয়্যারে ইনপুট যখন হচ্ছে প্রোগ্রাম লিখি, ডেভেলপ করি, যখন ডেভেলপমেন্টের টাইমে জি স্যার, যেই কাজটা করতেছি সেই কাজটা আসলে ঠিকমতো আউটপুট দিচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা হচ্ছে ইনপুট দেই সেখানে। সেই ইনপুটগুলো দেওয়ার সময় আমরা যেটা হচ্ছে চিন্তা করি, আমরা ফিলোসফিক্যালি যে চিন্তাটা করি সেটা হচ্ছে যে যদি কোন একটা হচ্ছে ওই সফটওয়্যারটা বা ওই প্রোগ্রামটা একটা ইন্টিজার হচ্ছে আপনার ইনপুট নেয়, ঠিক আছে, একটা ইন্টিজার নাম্বার নেয়, তখন আমরা চিন্তা করি যে আসলে এই নাম্বারটা কত দিব। আমরা হচ্ছে কি করি, একটা র্যান্ডম একটা নাম্বার দিই, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা র্যান্ডম একটা নাম্বার দিই, দিয়ে দেখি যে হচ্ছে ঠিক আছে কিনা। এরপরে কি করি, সেকেন্ড যদি আরো কোন একটা হচ্ছে যদি আমরা ইনপুট নাম্বার দিই, তখন আমরা চিন্তা করি যে হচ্ছে সবচেয়ে বড় কোন একটা নাম্বার দিয়ে দেখি কি আসে, ঠিক আছে। আবার অনেক সময় চিন্তা করি যে একদম সবচেয়ে ছোট একটা নাম্বার দিয়ে দেখি হচ্ছে কি আসে, ঠিক আছে, এরকম করি নাকি করি না? আচ্ছা, যখনই আমরা হচ্ছে বিভিন্ন প্রবলেম সলভ করি আমরা এইভাবে হচ্ছে চিন্তা করি, তাহলে এই চিন্তাটা হচ্ছে যে আমরা এটা ধরে নেই যে কোনো একটা প্রবলেম যদি বাউন্ডারি ভ্যালুতে যদি হচ্ছে ঠিকঠাক মতো রান করে, তাইলে আমরা ধরে নিই, অ্যাজুম করে নিই যে হচ্ছে এর মাঝখানে যত ভ্যালু আছে সবগুলা ভ্যালুতেই সে ঠিকঠাক মতো হচ্ছে আউটপুট দিবে। বাউন্ডারি ভ্যালু কোনগুলা, যেমন যদি হচ্ছে কোন একটা ইনপুটের রেঞ্জ হয় যদি হচ্ছে 10 থেকে 100, ঠিক আছে, যেমন এইখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, মানে প্রোগ্রামের দুইটা ইনপুটের কথা বলা আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এ একটা হচ্ছে ইন্টিজার যেটার রেঞ্জ হচ্ছে 10 থেকে 255, আর বি আরেকটা ইন্টিজার ভেরিয়েবল যেটার রেঞ্জ হচ্ছে 10 থেকে 100। তাহলে বাউন্ডারি কি, বাউন্ডারি হচ্ছে এ এর জন্য বাউন্ডারি হচ্ছে 10 লোয়ার বাউন্ডারি, আর আপার বাউন্ডারি কত, 255, আর বি এর জন্য লোয়ার বাউন্ডারি হচ্ছে 10, আপার বাউন্ডারি 100। তাইলে আমরা এইভাবে চিন্তা করি যে এই প্রোগ্রামটা যদি এর ইনপুটের কথা চিন্তা করি, যদি 10 আর হচ্ছে 255 জন্য যদি হচ্ছে ঠিকঠাক মতো আউটপুট দেয়, তাইলে বাকি মাঝখানে যেই ভ্যালুগুলো আছে, ঠিক আছে, 10 আর 255 এর মাঝখানে যেই ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর জন্য ঠিকঠাক মতো আউটপুট দিবে। বি এর ক্ষেত্রেও আমরা একইভাবে চিন্তা করি যে এটার রেঞ্জ যেহেতু হচ্ছে 10 থেকে 100, তাহলে সে যদি হচ্ছে 10 এবং 100 তে ঠিকমতো আউটপুট দেয়, সবচেয়ে ছোট যেই নাম্বার সেটাতে যদি ঠিকমতো আউটপুট দেয়, সবচেয়ে বড় যেই নাম্বার সেই নাম্বারেও যদি তার আউটপুট ঠিক আসে, তাইলে আমরা ধরে নিতে পারি যে এর মাঝখানে যে ভ্যালুগুলো আছে 50, 60 বা 70 যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোতেও সে কি করবে, ঠিকমতো আউটপুট হচ্ছে দিবে, ঠিক আছে। এই ফিলোসফি থেকে আমরা কি করি, বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস এই টেকনিকটা ব্যবহার করে টেস্ট কেস হচ্ছে জেনারেট করি। বুঝতে পারছি কনসেপ্টটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কোন কোন ভ্যালুগুলা নিব, বাউন্ডারি ভ্যালু চেকিং এর ক্ষেত্রে কোন কোন ভ্যালুগুলা নিব সেটা আবার আমরা এক এক সময় এক এক ভাবে হচ্ছে ঠিক করি। যেমন একটা টেকনিক হচ্ছে বিভিসি, বাউন্ডারি ভ্যালু চেকিং। এখানে যেটা হচ্ছে করা হয় যে আপনার হচ্ছে ভেরিয়েবল গুলার এক্সট্রিম ভ্যালুগুলো হচ্ছে সিলেক্টেড করা হয়। এক্সট্রিম ভ্যালু কোনগুলা, একদম মিনিমাম যে ভ্যালু সেই ভ্যালু,
আর হচ্ছে ম্যাক্সিমাম যে হচ্ছে ভ্যালু সেই ভ্যালু, ঠিক আছে। এবং আরেকটু আপনার হচ্ছে চেক করার জন্য যেটা করা হয় যে মিনিমাম থেকে এক বেশি আবার ম্যাক্সিমাম থেকে এক কম, এই দুটা ভ্যালু অ্যাডিশনালি হচ্ছে নেওয়া হয়। সেটা কি রকম, যেমন এই যে এই উদাহরণের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, ডান দিকের ফিগারটা দেখা যাচ্ছে না, ফিগার 4.3। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখেন যে দুইটা ইনপুট আছে, এ আর হচ্ছে বি। তাহলে এ আর বি এদের বাউন্ডারি যদি আমরা ধরি তাহলে আমরা এখানে কি পাই, একটা রেক্টেঙ্গেল শেপ পাই। তাহলে আমরা প্রথমে নিব কোনগুলা, একদম বাউন্ডারির ভ্যালুগুলা। তাহলে বাউন্ডারির ভ্যালুগুলা এই যে দাগ বরাবর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো হচ্ছে বাউন্ডারির ভ্যালু, এবং আমরা জাস্ট ইনসাইড দা বাউন্ডারি কিছু ভ্যালু নিব, ঠিক আছে। এখন জাস্ট ইনসাইড দা বাউন্ডারি কিভাবে হবে, আমরা যদি এই যে এর যে বার আছে, মিনিমাম যে বার, এর থেকে আমরা যদি হচ্ছে এক বড় একটা ভ্যালু নেই তাহলে আমরা একটা ভ্যালু পাবো না। আবার ম্যাক্সিমাম যে বাউন্ডারি আছে, ম্যাক্সিমাম বাউন্ডারি থেকে এক কমায় যদি একটা হচ্ছে ভ্যালু নেই তাহলে আমরা আরেকটা ভ্যালু পাবো না, ঠিক আছে। একইভাবে আবার এই বি ভেরিয়েবলের জন্য এই যে ম্যাক্সিমাম যে হচ্ছে আপার বাউন্ডারি আছে তার থেকে এক কম, আবার লোয়ার যে বাউন্ডারি আছে তার থেকে এক বেশি। তাহলে এইভাবে করে আমরা এই যে এই চারটা এক্সট্রিম ভ্যালু পাবো। দেখেন, মিনিমাম ভ্যালু, ভ্যালু জাস্ট অ্যাবাভ দা মিনিমাম, ম্যাক্সিমাম ভ্যালু, আর হচ্ছে ভ্যালু জাস্ট বিলো দা ম্যাক্সিমাম। এই চারটা যদি ভ্যালু নেই তাহলে কি থাকবে, বাউন্ডারি লাইনে ভ্যালুগুলো থাকবে আর বাউন্ডারি লাইনের ভেতরের ভ্যালুগুলো হচ্ছে থাকবে। যেহেতু আমরা কি করতেছি, মিনিমামের থেকে এক বেশি নিতেছি, তাহলে মিনিমামের থেকে এক বেশি নিলে কি বাউন্ডারির বাইরে যাবে নাকি বাউন্ডারির ভিতরে থাকবে? বাউন্ডারির ভিতরে থাকবে স্যার। বাউন্ডারির ভিতরে থাকবে। আবার ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা কি করতেছি, উল্টা কাজ করতেছি, ম্যাক্সিমাম থেকে মাইনাস করতেছি। তাহলে মাইনাস করলে কি হবে, কেন মাইনাস? বাউন্ডারির ভিতরে, কারণ বাউন্ডারির ভিতরে যেন হচ্ছে থাকে। তাহলে আমরা কি করতেছি, যে আমাদের যেই ভ্যালুগুলো আছে বা আমাদের যে ইনপুট ভেরিয়েবল গুলো আছে সেই ভেরিয়েবল গুলার কিছু এক্সট্রিম ভ্যালু সিলেক্ট করতেছি। বিবিসি তে বা বাউন্ডারি ভ্যালু চেকিং এ আমরা কয়টা এক্সট্রিম ভ্যালু সিলেক্ট করতেছি এখান থেকে, এই যে এখানে দেওয়া আছে কয়টা এক্সট্রিম ভ্যালু, চারটা এক্সট্রিম ভ্যালু। কি কি? দুইটা তো খুবই হচ্ছে ইজিয়ার, একটা হচ্ছে বাউন্ডারি মানে মিনিমাম আর হচ্ছে ম্যাক্সিমাম, আর দুইটা হচ্ছে মিনিমাম থেকে মিনিমাম +1, ম্যাক্সিমাম -1, ম্যাক্সিমাম হচ্ছে -1। ঠিক আছে, এই চারটা হচ্ছে এক্সট্রিম ভ্যালু। এখন এখান থেকে আমরা টেস্ট কেস কিভাবে হচ্ছে জেনারেট করব। টেস্ট কেস জেনারেট করার জন্য আমরা যেটা করব, বিবিসি তে যেটা আমাদেরকে হচ্ছে সাজেস্ট করে, আমরা এখানে দুইটা ইনপুট ভ্যালু আছে না, দুইটা ইনপুট ভেরিয়েবল এ আর বি। এই যে প্রথমে আমরা যে ফিগারটা দেখলাম সেখানে ইনপুট ভেরিয়েবল কয়টা ছিল? দুইটা ইনপুট ভেরিয়েবল ছিল, ঠিক আছে। ফর এক্সাম্পল একটা যোগ করার প্রোগ্রাম, তাহলে সেখানে দুইটা ইনপুট ভেরিয়েবল থাকবে। তাহলে এরকম দুইটা যদি ইনপুট ভেরিয়েবল থাকে, আমরা টেস্ট কেস জেনারেট করার সময় কি করব, একটা ভ্যালু নিব হচ্ছে নমিনাল। এখন নমিনাল ভ্যালু কি? নমিনাল ভ্যালু হচ্ছে এই যে ডান দিকের ফিগারে এই যে মাঝখানে যে ভ্যালুটা দেখা যাচ্ছে, একদম রেক্টেঙ্গেলের যে মাঝখানে সার্কেলটা, এটাকে আমরা বলি হচ্ছে নমিনাল ভ্যালু। নমিনাল ভ্যালু হচ্ছে যে লোয়ার বাউন্ডারি আর হচ্ছে আপার বাউন্ডারি এর মাঝামাঝি কোন একটা ভ্যালু, ঠিক আছে। একদম যে মিডলে হইতে হবে নট নেসেসারি, মাঝামাঝি কোন একটা ভ্যালু, সেটা হচ্ছে নমিনাল ভ্যালু, ঠিক আছে। আর আরেকটা নিব আমরা হচ্ছে এক্সট্রিম ভ্যালু। এক্সট্রিম ভ্যালু কোনগুলো? এই যে এখানে চারটার যে কোনো একটা। বুঝতে পারছি যে যখন আমরা একটা ভেরিয়েবল নিব হচ্ছে নমিনাল আর আরেকটা নিব হচ্ছে এক্সট্রিম, তখন আমরা এই 9টা কম্বিনেশন পাবো, ঠিক আছে। আপনারা চাইলে একটু মিলাই দেখতে পারেন যে এই 9টার বেশি কম্বিনেশন হয় কিনা। শর্ত কি? শর্ত হচ্ছে এই চারটার মধ্যে যে কোনো একটা হচ্ছে এক্সট্রিম নিব আর বাকিটা হবে হচ্ছে নমিনাল, ঠিক আছে। একটু মিলাই দেখেন যে আমাদের 9টা হচ্ছে এখানে কম্বিনেশন হয় কিনা, নাকি তার থেকে কম বেশি হয়। স্যার নমিনালটা বুঝিনি, আরেকবার যদি বলতেন।
আচ্ছা, নমিনাল হচ্ছে এই যে আমাদের লোয়ার বাউন্ডারি আর আপার বাউন্ডারি ছিল না, জি যেমন স্যার। এর ক্ষেত্রে 10 আর হচ্ছে 255, এই 10 আর 255 মাঝামাঝি কোন একটা ভ্যালুকে আমরা নমিনাল ভ্যালু হিসেবে হচ্ছে সিলেক্ট করব। ঠিক আছে, সেটা হইতে পারে এক্সাক্ট মিডলে অথবা মিডলের একটু আশেপাশে, মানে 10 আর 255 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু আমরা সিলেক্ট করব এবং সেটাকে আমরা বলবো হচ্ছে নমিনাল ভ্যালু। আর বাউন্ডারির যে ভ্যালুগুলো, সেই বাউন্ডারির ভ্যালুগুলো হচ্ছে এক্সট্রিম ভ্যালু। তাহলে এক্সট্রিম ভ্যালু কয় ধরনের? বিবিসির ক্ষেত্রে 4 ধরনের স্যার। 4 ধরনের। মিনিমাম ভ্যালু, মিনিমাম +1, ম্যাক্সিমাম আর হচ্ছে ম্যাক্সিমাম মাইনাস। আমরা যখন হচ্ছে কোন একটা টেস্ট কেস জেনারেট করব তখন আমাদেরকে কি দুইটা ভেরিয়েবলের ভ্যালুই লাগবে না, এ আর বি? জি স্যার। আমরা বিবিসি দিয়ে যখন টেস্ট কেস জেনারেট করব তখন আমরা যেভাবে টেস্ট কেস গুলা তৈরি করব, আমরা যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু নিব হচ্ছে নমিনাল, আর আরেকটা ভেরিয়েবলের ভ্যালু নিব এই 4টা এক্সট্রিম থেকে যে কোনো একটা। ঠিক আছে, তার মানে ফর এক্সাম্পল আমরা এ ভেরিয়েবলের জন্য একটা নমিনাল ভ্যালু নিলাম আর বি ভেরিয়েবলের জন্য আমরা একদম মিনিমাম ভ্যালু নিলাম। আরেকবার আমরা কি করব, এ এর জন্য নমিনাল, বি এর জন্য ম্যাক্সিমাম, এ এর জন্য নমিনাল, বি এর জন্য হচ্ছে মিনিমাম প্লাস, এ এর জন্য নমিনাল আবার বি এর জন্য ম্যাক্সিমাম মাইনাস। একইভাবে উল্টা ভাবে হচ্ছে যখন হচ্ছে বি কে নমিনাল নিব তখন আবার এ এর জন্য এই ভ্যালুগুলা মিনিমাম হবে, মিনিমাম প্লাস হবে, ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম মাইনাস হবে। ঠিক আছে, Yes, sir. এইভাবে যদি আমরা কম্বিনেশন করি তাহলে আমাদের কতগুলা কম্বিনেশন হয়? একটু দেখেন চিন্তা করে কতগুলা কম্বিনেশন হয়। স্যার কম্বিনেশন তো মানে দেখলাম যে 9টা হচ্ছে, বাট 8টা হওয়ার কথা না অনুযায়ী। আচ্ছা, হ্যাঁ, 8টা হওয়ার কথা এবং 9 নাম্বার যে কম্বিনেশনটা, সেই কম্বিনেশনটা হচ্ছে যে দুইটাই হচ্ছে নমিনাল। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, শর্ত হচ্ছে যে আপনার একটা নমিনাল নিতে হবে আর আরেকটা এক্সট্রিম নিতে হবে, আর লাস্টে 9 নাম্বার যেটা সেটা হচ্ছে এও নমিনাল, বিও হচ্ছে নমিনাল। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে দেওয়া আছে, একটু দেখেন মিলায় নেন। জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন এটা হচ্ছে দুইটা ভেরিয়েবলের জন্য এই জিনিসটা হচ্ছে 9টা আসবে। ঠিক আছে, যদি ভেরিয়েবল 3টা হইতো তখন আমরা কিভাবে চিন্তা করতাম? মানে আমাদের এই কন্ডিশন গুলা কিন্তু হচ্ছে ফিক্স, যে সবগুলা ইনপুটের ভিতরে ম্যাক্সিমাম একটা হচ্ছে এক্সট্রিম ভ্যালু থাকতে পারবে। যেমন এ আর বি এর মধ্যে বি হচ্ছে মিনিমাম প্রথমটাতে, তার মানে একটা এক্সট্রিম ভ্যালু। আবার হচ্ছে 3 নম্বরে এসে এ নমিনাল, বি হচ্ছে ম্যাক্সিমাম, তার মানে বি এর জন্য হচ্ছে এক্সট্রিম ভ্যালু, বাকিগুলো হচ্ছে নমিনাল। তাহলে যখন 3টা ভেরিয়েবল থাকবে এ, বি আর হচ্ছে ধরেন সি, তখন যেটা হবে যে এ এর জন্য যদি আপনি এক্সট্রিম ভ্যালু নেন, ফর এক্সাম্পল এ এর জন্য ম্যাক্সিমাম ভ্যালুটা নিলেন, তাহলে বাকি দুইটার জন্যই আপনাকে নিতে হবে নমিনাল ভ্যালু। বি এর জন্য নমিনাল ভ্যালু নিতে হবে, সি এর জন্য নমিনাল ভ্যালু নিতে হবে। ঠিক আছে, তাহলে সেভাবে হিসাব করলে 3টা ভেরিয়েবলের জন্য আমাদের কতগুলো এরকম কম্বিনেশন আসবে? ফোর এন প্লাস ওয়ান, দ্যাট মিনস স্যার 13টা হওয়ার কথা। হ্যাঁ, 13টা হওয়ার কথা, কিন্তু মানে সূত্রটা তো এখানে দেওয়া আছে, কিন্তু আমরা বুঝছি কিনা যে 13টা কেন হচ্ছে। স্যার প্রত্যেকটার জন্য 4টা করে, লাস্টে 3টাই নমিনাল। হ্যাঁ, রাইট, যে আমাদের যেহেতু এখানে এক্সট্রিম ভ্যালু হচ্ছে 4টা, তাহলে প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য 4টা এক্সট্রিম, বাকিগুলো হচ্ছে নমিনাল। তাহলে এরকম 3টা যেহেতু ভেরিয়েবল আছে, তাহলে আমাদের 3 4 12টা হবে, আর একটার ক্ষেত্রে হবে হচ্ছে সবগুলাই হচ্ছে নমিনাল। তাহলে 4n+1 এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা। n কি এখানে? নাম্বার অফ ভেরিয়েবলস। n হচ্ছে নাম্বার অফ ভেরিয়েবলস। তাহলে যতগুলা ভেরিয়েবল থাকবে আপনার সেই অনুযায়ী টেস্ট কেসের সংখ্যা হচ্ছে ডিফার করবে। যত বেশি ভেরিয়েবল থাকবে টেস্ট কেসের সংখ্যা তত বেশি হবে না কম হবে? বেশি হবে স্যার।
তত বেশি হবে, ঠিক আছে? এবং সেটা আমরা এই বিবিসি টেকনিক দিয়ে কতগুলা টেস্ট কেস জেনারেট করা যাবে সেটা আমরা একদম স্পেসিফিক ভাবে হিসাব করতে পারি। দুইটা যদি ভেরিয়েবল হয় তাহলে টেস্ট কেস হবে 9টা, একটা যদি ভেরিয়েবল হয় তাহলে টেস্ট কেস হবে কয়টা? চারটা হওয়ার কথা স্যার। একটা যদি ভেরিয়েবল হয় তাহলে হবে হচ্ছে 5টা, মানে 4টা তো আছেই, মিনিমাম ম্যাক্সিমাম মিনিমাম নমিনাল দিয়ে দিয়েছে। আরেকটা হচ্ছে নমিনাল, ঠিক আছে? 5টা 4n + 1 এর সাথেও সেটা মিলে, 4 × 1 + 1 = হচ্ছে 5, ঠিক আছে? তার মানে ভেরিয়েবল যত বাড়বে সেটার সাথে সাথে আমাদের টেস্ট কেস সংখ্যাও বাড়বে, কিন্তু আমাদের অ্যাপ্রোচটা সেম, যে আমরা কি করব, একটার জন্য নিব হচ্ছে এক্সট্রিম ভ্যালু আর বাকি যতগুলো আছে সবগুলোর জন্য নিব হচ্ছে নমিনাল ভ্যালু। বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা, এখন আমরা একটা স্পেসিফিক উদাহরণ দিয়ে এই জিনিসটা আরো হচ্ছে ক্লিয়ার করি। এক্সাম্পলটা সবাই একটু পড়েন। কেউ একজন এক্সাম্পলটা একটু সামারাইজ করে বলেন। ইন্টিজার নাম্বার ইনপুট নিয়ে সেটা চেক করা আর কি, প্রাইম নাম্বার আর প্রাইম নাম্বার না। আচ্ছা, বাকিরা সবাই পড়ছেন, বুঝছেন প্রবলেমটা? জি স্যার, এখানে টেস্ট কেস মানে ক্রিয়েট করতে বলছে, ডিজাইন করতে বলছে। এগুলা টেকনিক ইউজ করে, এর মধ্যে আছে বিবিসি, রোবাস্ট টেস্টিং এন্ড ওয়ার্স্ট কেস টেস্টিং মেথড। তিনটা দিয়ে ডিজাইন টেস্ট কেস গুলো ডিজাইন করতে বলা হয়েছে। আচ্ছা, আর প্রবলেমটা কি, বা কোন প্রোগ্রামের জন্য টেস্ট কেস ডিজাইন করতে বলছে? জি স্যার, প্রবলেমটা হলো 1 থেকে 100 পর্যন্ত যে নাম্বারগুলো আছে এর মধ্যে প্রাইম নাম্বারগুলো খুঁজে বের করা। ওকে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে প্রবলেমের ডেসক্রিপশন দেওয়া আছে, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে ডেসক্রিপশন আছে এবং হচ্ছে আপনার প্রোগ্রামটা অলরেডি হচ্ছে আছে, যেই প্রোগ্রামের জন্য আমরা টেস্ট কেস লিখবো। তাহলে এরকম একটা প্রোগ্রাম আমাদের অলরেডি আছে যেটার জন্য টেস্ট করতে হবে সেই প্রোগ্রামটাকে। সেই প্রোগ্রামের কাজ কি? সেই প্রোগ্রামের কাজই খুবই সিম্পল, সেটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার সে হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নেয়, নিয়ে সে হচ্ছে ডিটারমাইন করে যে এই নাম্বারটা প্রাইম নাকি হচ্ছে প্রাইম না। তার মানে তার আউটপুট কি, প্রোগ্রামের আউটপুট কি? প্রাইম অথবা প্রাইম না, প্রাইম আর হচ্ছে নট প্রাইম, ঠিক আছে? দুইটা হচ্ছে স্টেটমেন্ট হয়তো সে প্রিন্ট করে যে গিভেন নাম্বার ইজ প্রাইম আর হচ্ছে গিভেন নাম্বার হচ্ছে প্রাইম না, ঠিক আছে? এরকমই হচ্ছে আউটপুট এই প্রোগ্রামের। আর এই প্রোগ্রামের ইনপুট কি? ইন্টিজার ভ্যালু যে কোন একটা ইন্টিজার ভ্যালু, ঠিক আছে? তার মানে এখানে ভেরিয়েবল কয়টা? একটা ভেরিয়েবল হচ্ছে একটা। হ্যাঁ, এবং আরো একটা জিনিস সেটা হচ্ছে যে এই ভেরিয়েবলের একটা রেঞ্জ হচ্ছে দেওয়া আছে, এবং রেঞ্জটা কত? 1 to 100, 1 থেকে 100। তার মানে ডিফাইন করে দেওয়া আছে যে এই প্রোগ্রামে 1 থেকে 100 এর মধ্যে ইনপুট ভ্যালু দিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে আপনাদের হচ্ছে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে 1 থেকে 100 বলা থাকলে 1 আর 100 ইনক্লুডেড নাকি হচ্ছে এক্সক্লুডেড সেটাও আমাদের জানতে হবে। তো এখানে ম্যাথমেটিক্যাল যে নোটেশনটা দেওয়া আছে স্কয়ার ব্র্যাকেট, স্কয়ার ব্র্যাকেট থাকা মানে হচ্ছে 1 ইনক্লুডেড, এবং এই পাশে যে 100, 100টাও ইনক্লুডেড, ঠিক আছে? তার মানে 1 2 3 এভাবে শুরু করে 100 পর্যন্ত। আর যদি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকে সেটার মানে হচ্ছে একের পর থেকে, একের বড় থেকে শুরু করে 100 থেকে ছোট পর্যন্ত, ঠিক আছে? তাহলে এই দুইটা কিন্তু একটু মানে ক্রিটিক্যাল আমাদের টেস্ট কেস ডিজাইন করার জন্য, যে আমাদের সেক্ষেত্রে কি 100 এর নিচে হবে যদি 100 এর পরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকে, মানে 99 পর্যন্ত চলবে? 99 পর্যন্ত চলবে, হ্যাঁ।
তখন 100টা ইনক্লুডেড না, 100টা হচ্ছে তখন এক্সক্লুডেড। আর এইভাবে লিখে দিলে তার মানে হচ্ছে একও ইনক্লুডেড, আবার এই পাশে 100 হচ্ছে ইনক্লুডেড। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা হচ্ছে যদিও এখানে তিনটা টেকনিক দিয়ে টেস্ট কেস ডিজাইন করতে বলছে, আমরা প্রথমে শিখলাম হচ্ছে বিবিসি, বাউন্ডারি ভ্যালু চেকিং। তাহলে আমরা ওইটা দিয়ে প্রথমে আমরা এটা ট্রাই করি যে আমরা টেস্ট কেসগুলো জেনারেট করতে পারি কিনা। তাহলে আমাদের টেস্ট কেসটা জেনারেট করার জন্য প্রথমে কি আইডেন্টিফাই করতে হবে? মিনিমাম না, সর্বপ্রথম আইডেন্টিফাই করতে হবে যে এই প্রোগ্রামের ইনপুট কি এবং এই প্রোগ্রামের আউটপুট কি। তাহলে আমরা সেটা পেয়ে গেছি যে আমরা এই প্রোগ্রামের ইনপুট হচ্ছে একটা ইন্টিজার নাম্বার এবং আউটপুট হচ্ছে একটা প্রিন্ট স্টেটমেন্ট, যে প্রাইম অথবা হচ্ছে নট প্রাইম। ঠিক আছে, এই দুটো জিনিস পেয়ে গেছি না? এরপরে আমাদেরকে দেখতে হবে যে ইনপুট পাইলাম, কিন্তু ইনপুট আসলে কয়টা বা ইনপুট ভেরিয়েবল কয়টা, একটা নাকি একের অধিক। তাহলে এই স্পেসিফিক এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের ইনপুট ভেরিয়েবল কয়টা? 100টা স্যার। একটা। ভেরিয়েবল কয়টা? ভেরিয়েবল একটা। হ্যাঁ, সেইটা আমরা বের করব যে ভেরিয়েবল কয়টা। ভেরিয়েবল হচ্ছে একটা, সেটার ভ্যালু হচ্ছে রেঞ্জটা হচ্ছে 100। ঠিক আছে, কিন্তু ভেরিয়েবল কিন্তু একটা। তাহলে একটা ভেরিয়েবলের জন্য আমরা যদি হচ্ছে বিবিসি দিয়ে টেস্ট কেস জেনারেট করি, তাহলে আমাদের সূত্র অনুযায়ী কয়টা টেস্ট কেস আসার কথা? 5টা স্যার। কয়টা? 5টা। 5টা। কি ছিল? 4n প্লাস 1। তাহলে n এর মান এখানে কত? 1, কারণ নাম্বার অফ ভেরিয়েবলস হচ্ছে 1। তার মানে আমাদের 5টা টেস্ট কেস আমরা এখান থেকে এই প্রোগ্রামের জন্য ডিজাইন করতে পারবো বিবিসি টেকনিক দিয়ে। ঠিক আছে, এখন সেই 5টা টেস্ট কেস আসলে কি কি হবে সেটা আমরা কিভাবে বের করব? আমাদের বিবিসি তে কিভাবে হচ্ছে জেনারেট করি আমরা? এক্সট্রিম ভ্যালু মিনিমাম -1। জি স্যার। তাহলে আমাদেরকে প্রথমে লিস্ট ডাউন করে ফেলতে হবে যে প্রত্যেকটা ভেরিয়েবলের 4টা এক্সট্রিম ভ্যালু আর একটা হচ্ছে নমিনাল ভ্যালু। ঠিক আছে, এখানে ভেরিয়েবল আছে কয়টা? একটাই আছে। তাহলে এই একটা ভেরিয়েবলের জন্য আমরা কি বের করব? এই যে 4টা এক্সট্রিম ভ্যালু বের করব আর নমিনাল ভ্যালু বের করব। যেহেতু আমাদের ভেরিয়েবলের সংখ্যা কত? 1, তাহলে আমাদের কয়টা টেস্ট কেস জেনারেট হবে? 5টা। সেই 5টার জন্য আমরা টেস্ট কেস জেনারেট করার আগে কি করে নিব? এই ভেরিয়েবলের জন্য যে এক্সট্রিম ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো বের করে নিব। তাহলে আমাদের এখান থেকে আমরা একটু বলি যে আমাদের রেঞ্জ হচ্ছে 1 থেকে 100। তাহলে আমাদের এক্সট্রিম ভ্যালুগুলো কি কি হবে? স্যার 0 থেকে হবে না? না, আমাদের কি কি ছিল? প্রথমে ছিল হচ্ছে মিনিমাম। মিনিমাম কত এখানে? 1। তারপরে ছিল হচ্ছে মিনিমাম প্লাস 2। তারপরে ছিল ম্যাক্সিমাম 100। ম্যাক্সিমাম এখানে ম্যাক্সিমাম মাইনাস। ম্যাক্সিমাম হচ্ছে 100 99। আর ম্যাক্সিমাম মাইনাস হচ্ছে 99। ঠিক আছে, সবাই এগ্রি করছি? আর নমিনাল হিসেবে আমরা কি যেন বলছিলাম যে নমিনাল ভ্যালু কিভাবে নিতে হয়? মিডল কোন একটা ভ্যালু, মিন আর ম্যাক্স। এই 1 আর 100 এর মাঝখানে কোন একটা ভ্যালু। তাহলে সেইটা একটা কোন স্পেসিফিক ভ্যালু হইতে পারে, অথবা এই যে এখানে যেভাবে দেখানো হয়েছে যে একটা রেঞ্জ, যে 50 থেকে 55। ঠিক আছে, একটা রেঞ্জও হইতে পারে, যেখান থেকে আমরা যখন হচ্ছে নমিনাল ভ্যালু চুজ করব তখন আমরা 50 থেকে 55 এর মধ্যে কোনো একটা সংখ্যা চুজ করব, 52, 53, 51, 54 বা 55 এরকম। ঠিক আছে, যেহেতু নমিনাল ভ্যালু মাঝামাঝি কোনো একটা নিলেই হবে, তাইলে এটা একদম ফিক্স না করে দিয়ে আমরা কি করতে পারি? একটু রেঞ্জ করে দিতে পারি যে হচ্ছে 50 থেকে 55 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু নমিনাল হিসেবে কনসিডার করলেই চলবে। ঠিক আছে, আছি আমরা এই পর্যন্ত সবাই বুঝছি? জি স্যার। এরপরে আমাদের ফাইনাল কাজ হচ্ছে টেস্ট কেস হচ্ছে জেনারেট করা। তাহলে আমরা তো বের করেই ফেলছি যে টেস্ট কেস কয়টা জেনারেট হবে? 5টা, এবং কি কি ভ্যালু দিয়ে জেনারেট করব সেই ভ্যালুগুলো আমরা বের করে ফেলছি। এখন আমাদের হচ্ছে ফরম্যাট অনুযায়ী হচ্ছে সাজানো। তো আমরা ইন জেনারেল এখানে যেভাবে হচ্ছে করব, আমরা একটা টেবিল বানাবো, সেই টেবিলের 3টা কলাম থাকবে। ঠিক আছে, 3টা না, একাধিক কলাম থাকতে পারে। ভেরিয়েবল যদি বেশি হয় তাহলে কলাম সংখ্যা বেশি হবে। এখানে একটা ভেরিয়েবলের জন্য আমরা প্রথমে একটা কলাম নিব টেস্ট কেস আইডি, যেটা দিয়ে বোঝা যাবে যে টেস্ট কেসগুলোকে নাম্বারিং করা বা টেস্ট কেসগুলোকে একটা আইডি দেওয়া। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে 1 2 3 4 5।
পাঁচটা টেস্ট কেস, পাঁচটা টেস্ট কেসের পাঁচটা হচ্ছে আইডি দেওয়া 1 থেকে 5 পর্যন্ত। এর পরের কলামে আমরা রাখবো হচ্ছে আমাদের ভেরিয়েবলটা। ঠিক আছে, একটা ভেরিয়েবল থাকলে একটা কলাম হবে, একাধিক ভেরিয়েবল থাকলে একাধিক কলাম লিখবো এখানে। এরপরে আমরা লিখবো হচ্ছে আরেকটা কলামে এক্সপেক্টেড আউটপুট, যে এই যে ইনপুট ভেরিয়েবলটা দিলাম, এই ভ্যালুটা দিলে আমার প্রোগ্রামে এক্সপেক্টেড কি আসার কথা, এক্সপেক্টেড আউটপুটটা কি আসার কথা, সেটা আমরা হচ্ছে লিখবো। তাহলে এখন আমাদের কি রুল ছিল? আমাদের রুল ছিল যে হচ্ছে প্রথমে এক্সট্রিম ভ্যালু নেওয়া, তারপর হচ্ছে নমিনাল ভ্যালু নেওয়া। তাহলে এখানে এই যে এখানে যেভাবে আছে ঠিক এইভাবে নিলেই চলবে, যে মিনিমাম ভ্যালু নিলাম প্রথমে 1, তারপর নিলাম 2, তারপরে 100, তারপরে 99, আর নমিনাল ভ্যালুর জন্য আমরা নিলাম হচ্ছে 53। আর এর পাশাপাশি ডান দিকের কলাম আমরা কি লিখছি? এক্সপেক্টেড আউটপুট। সেটা কিভাবে বুঝছি? এই যে 1 এই ভ্যালুটা দিলে আসলে এক্সপেক্টেড কি হওয়ার কথা, একটি প্রাইম নাম্বার নাকি প্রাইম নাম্বার না। আমাদের প্রোগ্রামটা ছিল না যে প্রাইম নাম্বার কিনা সেটা বের করে দেওয়া। প্রাইম নাম্বার না। হ্যাঁ, তাহলে 1 প্রাইম নাম্বার না, তাহলে এটার এক্সপেক্টেড আউটপুট আসার কথা নট এ প্রাইম নাম্বার। আবার 2 হচ্ছে প্রাইম নাম্বার, তাহলে এটার আউটপুট আসার কথা প্রাইম নাম্বার। তাহলে এইভাবে আমরা ম্যানুয়ালি হিসাব করে যে প্রোগ্রামে আসলে আউটপুট কি আসার কথা, সেই আউটপুটটা আমরা এক্সপেক্টেড আউটপুটের কলামে হচ্ছে লিখব। বুঝতে পারছি? তাহলে এইভাবে আমরা এই ভিভিসি টেকনিকটা অ্যাপ্লাই করে আমরা এই যে টেস্ট কেসটা হচ্ছে জেনারেট করব। আমাদের এখানে কয়টা টেস্ট কেস আসলো? 5টা স্যার। 5টা টেস্ট কেস আসলো। ঠিক আছে, তাহলে এই টেবিলটা একটু দেখেন যে এখানে কোনো কিছু না বোঝার মতো কিছু আছে কিনা। 5টা। হ্যাঁ, এই টোটালটা একটু দেখেন যে এখানে না বোঝার মতো কিছু পাই কিনা, কোনো কোশ্চেন আছে কিনা একটু দেখেন। দেখছেন সবাই? বোঝা যায়? জি স্যার। আচ্ছা, করতে পারবো নিজেরা? সহজ না কঠিন? সহজে লাগছে। ওকে, আচ্ছা, এই প্রবলেমটা একটু দেখেন, এক্সাম্পলটা।
জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমরা একটু হচ্ছে ট্রাই করি যে এখানে আমাদের প্রথমে যেন কি বের করতে হবে, যে এটার ইনপুট কি আর হচ্ছে আউটপুট কি, নাকি? জি স্যার। ইনপুটটা হচ্ছে স্যার এ আর বি, আর আউটপুট হচ্ছে এ বি এর গুণফলটা আর কি। আচ্ছা, আর এ এর রেঞ্জটা হচ্ছে 1 থেকে 10 আর বি এর রেঞ্জটা হচ্ছে 1 থেকে 5। ঠিক আছে, তাহলে এখানে আগেরটার সাথে পার্থক্য কি? স্যার আগেরটা তো ছিল শুধু মানে একটা ইনপুট ছিল, এখানে দুটো ইনপুট। আর আউটপুট হচ্ছে মানে ওইটা জাস্ট আমাকে বলবো ওইটাকে প্রাইম না নট প্রাইম, আর এখানে ক্যালকুলেশনটা হবে আর কি, মাল্টিপ্লিকেশন হবে স্যার। আচ্ছা, তাইলে এটার জন্য যদি আমরা টেস্ট কেস ডিজাইন করি তাহলে আমাদের কয়টা টেস্ট কেস হবে? 9টা স্যার। 9টা টেস্ট কেস হবে, তাই তো? আচ্ছা, তাহলে 9টা যদি টেস্ট কেস হয় তাহলে সেই প্রথমে আমাদের যেন কি করতে হবে? স্যার এর জন্য আমরা ভ্যালু বের করব 4টা, বি এর জন্য 4টা বের হবে। আচ্ছা, তাহলে এর জন্য 4টা ভ্যালু কি কি হবে? 1 2 10 আর 9। স্যার 5টা গেল না? হ্যাঁ, 5টা, একটা নমিনাল বলতে হবে। জি হ্যাঁ, যেকোনো একটা নমিনাল ভ্যালু ধরব। জি স্যার। তাহলে 1 2 10 9 আর আরেকটা নমিনাল ভ্যালু ধরলাম আমরা 5। আর বি এর জন্য স্যার এই ক্ষেত্রে কি নমিনাল 2টা ধরা যাবে? হ্যাঁ, ওই যে রেঞ্জ দিতে পারেন, রেঞ্জ দিতে পারেন, সমস্যা নেই। আর বি এর জন্য ভ্যালুগুলো কি হবে? 1 2 5 4 নমিনালটা একটা 3 থাকে। 5 4 আর নমিনাল एग्जांपल হচ্ছে 3। ঠিক আছে, এরপর তাহলে আমরা টেস্ট কেস যখন ডিজাইন করব আমাদের টোটাল 7টা টেস্ট কেস হবে, নাকি কয়টা? 9টা হবে স্যার, 9টা। 9টা স্যার। 9টা কিভাবে বের করলাম? 4n + 1 ভেরিয়েবল দুটো। হ্যাঁ, 4 কিন্তু দুগুণে স্যার 8। একটা ভ্যালু তো কমন 5। কোনটা? 5 তো কমন আসছে না স্যার, বি এর জন্য 5 আছে আবার। হ্যাঁ, না সেটা কমন আসলে সমস্যা নাই। আমরা টেস্ট কেস যখন জেনারেট করব তখন আমরা যেটা করব, প্রথমে কি করব? এ এর জন্য কি করব? স্যার প্রথমে এর জন্য 4টা। হ্যাঁ, টেস্ট কেসগুলো যখন আমরা জেনারেট করব তখন পেয়ার জেনারেট করতে হবে না, যে এ এর ভ্যালু কি বি এর ভ্যালু কি, এভাবে। তাহলে আমাদের এখানে আগের টেবিলে ছিল কলাম একটা, এখন এখানে কলাম হবে কয়টা? 2টা। ঠিক আছে, 2টা। আচ্ছা, এই एग्जांपलটা অ্যাকচুয়ালি যেটা ছিল সেটা হচ্ছে a টু দি পাওয়ার b। ঠিক আছে, এখানে ওই বিটা নিচে নেমে গেছে, এইজন্য a b দেখাচ্ছে। অ্যাকচুয়াল প্রবলেমটা ছিল a টু দি পাওয়ার b, মানে a হচ্ছে বেস আর b হচ্ছে পাওয়ার। ঠিক আছে, একই, মানে তার জন্য খুব একটা মানে আমাদের প্রসেসে কোনো ধরনের চেঞ্জ হবে না। গুণফল বের করলে আমরা যেই কাজগুলো করতাম এখন a টু দি পাওয়ার b হলে সেই একই রকম ভাবে টেস্ট কেস জেনারেট করব। আচ্ছা, তাহলে এখন আসি যে আমরা যখন হচ্ছে টেস্ট কেস জেনারেট করব তখন প্রথমে যেটা করব যে আমরা প্রথমে বি এর জন্য সব নমিনাল ভ্যালুগুলো লিখে ফেলবো। মানে বি এর জন্য আমরা হচ্ছে এর যেহেতু হচ্ছে 4টা এক্সট্রিম ভ্যালু, তার মানে প্রথমে আমরা লিখবো হচ্ছে এ এর কলাম। ঠিক আছে, আমরা এখানে একটু লেখার ট্রাই করি। এর জন্য আমরা লিখবো হচ্ছে 1 আর কত কত বলছিলাম 2, তারপরে 10 আর হচ্ছে 9। আচ্ছা, বি এর জন্য আমরা প্রথমে যেটা করব, এই যে এ যখন এক্সট্রিম নিলাম তখন বি এর জন্য কি নিতে হবে? নমিনালটা বি এর জন্য নমিনাল হিসেবে আমরা কি সিলেক্ট করছি? 4। 3 সিলেক্ট। ঠিক আছে, কেউ 4 সিলেক্ট করতে পারে, সমস্যা নাই। তাহলে আমরা এখানে সবগুলা লিখে ফেলবো হচ্ছে 3। স্যার এই জায়গায় আমরা 4 ধরতে পারবো এই হিসেবে বি এর জন্য 4টা এক্সট্রিম না? বি এর জন্য 4 এক্সট্রিম, হ্যাঁ, 4 তাইলে আমরা ধরবো না, আমরা ধরবো হচ্ছে এই মাঝের কোনো একটা, ওইগুলো বাদ দিয়ে। এখানে যেহেতু রেঞ্জটা কম এইজন্য কাছাকাছি হয়ে গেছে। 9 থাকে, যেমন এখানে যদি কোশ্চেনটা থাকতো বি হচ্ছে 1 থেকে 4, মানে 1 ওভারল্যাপ হবে, তখন ওভারল্যাপ হবে।
আচ্ছা, তাহলে এরপরে আমরা কি করব? বি এর জন্য আমরা তখন হচ্ছে আবার চারটা ভ্যালু লিখে ফেলবো। বি এর জন্য কি কি ছিল? 1 2 5 আর হচ্ছে 4। আর এর নমিনাল ভ্যালু কি ধরছিলাম আমরা? 5। তাইলে এই যে 5 প্রত্যেকটা তখন হবে হচ্ছে 5। আর তাহলে কয়টা গেল? 1 2 3 4 5 6 7 8। আবার সবার শেষে কি থাকবে? দুইটাই নমিনাল। তাহলে একটা হচ্ছে 5 আর আরেকটা হচ্ছে 3। এই তাইলে আমাদের 9টা টেস্ট কেস। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে ওই যে টেস্ট কেসের আইডি, আর এখানে কি লিখবো? এক্সপেক্টেড আউটপুট। ঠিক আছে, এক্সপেক্টেড আউটপুট লিখবো হচ্ছে এখানে। তাহলে এটার এক্সপেক্টেড আউটপুট কি হবে? যদি আমরা a টু দি পাওয়ার b ধরি, 1 হবে, তাহলে 1 হচ্ছে 8। তাহলে এইভাবে ক্যালকুলেট করে বাকিগুলো হচ্ছে এইভাবে হচ্ছে ফিল আপ করবো। ঠিক আছে, তাহলে আমাদের এই যে এই প্রোগ্রামের জন্য বিবিসি দিয়ে টেস্ট কেসটা ডিজাইন করা হয়ে গেল। পারবো সবাই? জি স্যার। স্যার পারবে এখানে বিবিসি করে আরো আছে, একটা রোবাস্ট টেস্টিং এন্ড ওটস কেস, এগুলো আমরা হ্যাঁ হ্যাঁ, এগুলো পড়বো আমরা, এগুলো পড়বো। এটা আগে দেখালাম এবং উদাহরণটা দেওয়াটা জরুরি হচ্ছে, যে তা না হলে আসলে ওই যে এখানে এ ম্যাক্স বি নমিনাল বলতে আসলে কি বোঝাচ্ছে সেটা আসলে বোঝা যাচ্ছিল না। ঠিক আছে, এখন ক্লিয়ার না সবার কাছে? জি স্যার। তাহলে এই যে এরকম যদি দুইটা ভেরিয়েবল থাকে তাহলে আমরা দুইটার জন্য করব। দুই যে রেঞ্জ অবশ্যই হচ্ছে দেওয়া থাকবে। রেঞ্জ যদি দেওয়া না থাকে তাহলে তো আমরা এই জিনিসটা করতে পারবো না। পারবো? তাহলে আমাদেরকে রেঞ্জ দেওয়া থাকবে। আর আরেকটা হচ্ছে যে আমরা যদি হচ্ছে তিনটা ভেরিয়েবল থাকে তখন আমরা তিনটা ভেরিয়েবলের জন্য ওই সূত্র অনুযায়ী হবে কয়টা? 13টা। তখন এইখানে আরেকটা কলাম বাড়বে এবং কম্বিনেশন গুলো তখন চেঞ্জ হবে। এই হচ্ছে আমাদের বিবিসি, বাউন্ডারি ভ্যালু চেকিং। পারবো না সবাই? জি স্যার। আচ্ছা, আর বাকি যে দুইটা রোবাস্ট টেস্টিং আর হচ্ছে ওটস কেস টেস্টিং, বিবিসি বুঝে ফেললে ওই দুইটাও বোঝা একদমই হচ্ছে ইজিয়ার। সেটা হচ্ছে যে আমরা এই যে এটা তো দেখছি যে বাউন্ডারি ভ্যালু চেকিং। বাউন্ডারি ভ্যালুতে আমরা একটা জিনিস খেয়াল করছি যে আমাদের সবকিছু হচ্ছে এই যে বাউন্ডারির ভেতরে, তাই না? এই যে যতগুলা ভ্যালু আমরা জেনারেট করছি কোনোটাই কি বাউন্ডারির বাইরে জেনারেট করছি? না স্যার। সব বাউন্ডারির ভেতরে না? ঠিক আছে, তাহলে আমরা এটাও দেখতে চাই যে হচ্ছে বাউন্ডারি, একদম বাউন্ডারিতে তো কাজ করে, ভালো কথা। বাউন্ডারি থেকে একটু বের হয়ে দেখি যে আসলে হচ্ছে কাজ করে কিনা। বাউন্ডারির বাইরে গিয়ে দেখি। তার মানে কি? তার মানে হচ্ছে যে বাউন্ডারি থেকে এখন আমরা 1 মিনিমামের ক্ষেত্রে হচ্ছে কমাবো, ম্যাক্সিমামের ক্ষেত্রে 1 বাড়াবো। বাড়ায় দেখবো যে হচ্ছে বাউন্ডারির বাইরেও কাজ করে কিনা। তাইলে সেইটাকে আমরা বলি হচ্ছে রোবাস্টনেস টেস্টিং মেথড। ঠিক আছে, রোবাস্টনেস টেস্টিং মেথডটা হচ্ছে বিবিসির এক্সটেনশন। বিবিসিতে ছিল হচ্ছে 4টা এক্সট্রিম ভ্যালু, আর রোবাস্টনেসে এক্সট্রিম ভ্যালু থাকবে হচ্ছে 6টা। নতুন 2টা অ্যাড হবে, এই যে ম্যাক্সিমাম প্লাস আর হচ্ছে মিনিমাম মাইনাস। কারণ ম্যাক্সিমাম প্লাস করলে কি হয়? এই যে বাউন্ডারির বাইরে যাওয়া যায়, আবার মিনিমামের থেকে মাইনাস করলে বাউন্ডারির বাইরে আসবে। তার মানে বাউন্ডারি ভ্যালু চেকিং বিবিসি হচ্ছে আপনার উইদিন বাউন্ডারি টেস্ট কেস গুলো জেনারেট করে। আর রোবাস্ট দিয়ে আমরা যেটা করি, বাউন্ডারির বাইরেরও 2টা এক্সট্রিম ভ্যালু আমরা হচ্ছে নিলাম। একটা হচ্ছে ম্যাক্সিমাম থেকে 1 বাড়ায় নিলাম, আর একটা হচ্ছে মিনিমাম থেকে 1 কমায় নিলাম। তাহলে ওই যে আগের সূত্র অনুযায়ী এখন যেহেতু এক্সট্রিম ভ্যালু হচ্ছে 6টা, তাহলে আগেরটাই যেহেতু সূত্র ছিল হচ্ছে 4n + 1, তাহলে এখন স্বাভাবিকভাবেই সূত্র হয়ে যাবে হচ্ছে 6n + 1, তাই না? প্রত্যেকটার জন্য 6টা, আর একটা হচ্ছে সবার জন্য হচ্ছে নমিনাল কমন। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভেরিয়েবল হবে হচ্ছে, যদি n সংখ্যক ভেরিয়েবল থাকে তাহলে আমাদের টেস্ট কেস হবে হচ্ছে কতটা? 6n + 1। এবং কম্বিনেশন গুলা কি হবে? এই যে আগের এই পর্যন্ত তো ঠিকই আছে, 9টা কম্বিনেশন। নতুন কি অ্যাড হইছে? এই যে ম্যাক্সিমাম প্লাস অ্যাড হইছে, আর এখানে মিনিমাম মাইনাস হচ্ছে অ্যাড হইছে। তাহলে নতুন আরো কয়টা বাড়বে? 4টা বাড়বে। ঠিক আছে, এই টোটাল তখন কতটা হবে? 13টা হবে 2টা ভেরিয়েবলের জন্য। বুঝতে পারছি?
জি স্যার। আর বাকি সব প্রসেস কি, বাকি সব প্রসেস সেম, আগে যেভাবে করছি এখন। তাইলে হচ্ছে আগে যেখানে 4টা ভ্যালু জেনারেট করতাম, এখন সেখানে 4 এর জায়গায় 6টা ভ্যালু জেনারেট করব, আর আরেকটা হচ্ছে কি থাকবে, নমিনাল থাকবে। যেমন এই যে প্রথম উদাহরণটার ক্ষেত্রে আমরা যদি দেখি, এই যে এটা হচ্ছে টেস্ট কেস ইউজিং রোবাস্ট মেথড। তাইলে যেহেতু এখানে কয়টা ভেরিয়েবল, একটা ভেরিয়েবল, তাইলে 6n + 1 = হচ্ছে 7। তাহলে এই যে এখানে আমরা 7টা ভ্যালু লিখে ফেলছি, আগে 4টা সহ, এই যে ম্যাক্সিমাম প্লাস আর হচ্ছে মিনিমাম মাইনাস। তাহলে আগের উদাহরণে কি ছিল, 1 থেকে 100 ছিল, তাহলে এখন নতুন কত আসবে, মিনিমাম মাইনাস করলে কত হয়, 0 আসবে আর 101 আসবে। 0 আসবে, আর ওইদিকে ম্যাক্সিমাম প্লাস করলে আসবে হচ্ছে 101। তাহলে এই দুইটা ভ্যালু হচ্ছে আসবে, এবং এই দুইটা ভ্যালু যেহেতু আমাদের রেঞ্জের বাইরে, তাহলে এখানে যেমন সবগুলারই একটা এক্সপেক্টেড আউটপুট ছিল, তাহলে রেঞ্জের বাইরের ভ্যালুর জন্য কি আমাদের কোনো এক্সপেক্টেড আউটপুট থাকবে? রেজাল্ট কি প্রাইম নট প্রাইমের মধ্যে আসবে কিছু? মানে যদিও সেটা হচ্ছে ধরেন 101, মানে যদিও 101 বের করা যায় যে হচ্ছে সেটা প্রাইম নাকি নট প্রাইম, কিন্তু আমরা তো বলেই দিছি যে এইটা হচ্ছে আমাদের ইনপুট রেঞ্জের মধ্যেই নাই। তাহলে কি করব আমরা? প্রথমেই প্রোগ্রামে চেক করে সেটা বাদ দিয়ে দেই না আমরা, যখন হচ্ছে আমরা এরকম রেঞ্জ বলে দেই, তাহলে আমাদের তখন আউটপুটে দেখাইতে হবে যে হচ্ছে ইনভ্যালিড ইনপুট, কারণ এটা আমাদের প্রোগ্রামে স্পেসিফাই করা রেঞ্জের বাইরে। জি স্যার। ঠিক আছে, রেঞ্জের বাইরে হইলে সে কোনো আউটপুট দিবে না, ইনভ্যালিড ইনপুট দেখাবে। এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে এক্সপেক্টেড আউটপুট। বুঝতে পারছি? তাহলে রোবাস্ট কি খুব আলাদা কিছু বিবিসি থেকে? না স্যার। আলাদা কিছু না, জাস্ট দুইটা অ্যাডিশনাল এক্সট্রিম ভ্যালু হচ্ছে অ্যাড হবে, এবং সেই অনুযায়ী আরো দুইটা নতুন টেস্ট কেস হচ্ছে অ্যাড হবে। তাহলে ওই যে আগের যেই হচ্ছে আমরা এক্সাম্পলটা বললাম, আপনার এই যে এই এক্সাম্পলটা, এই এক্সাম্পলের ক্ষেত্রে তাহলে এখানে আরো কি অ্যাড হবে, এই যে 1 2 10 9 এর বাইরে উপরের দিকে অ্যাড হবে হচ্ছে 0, আর এই 10 এর পরে আবার একটা ভ্যালু অ্যাড হবে হচ্ছে 11, তাই না? আবার এই বি এর ক্ষেত্রে আবার একদিকে হবে হচ্ছে 0, আর 5 এর পরে একটা নতুন ভ্যালু হবে হচ্ছে 6। তাহলে এই 4টা নতুন টেস্ট কেস বাড়বে, এবং এই ক্ষেত্রে তখন টোটাল টেস্ট কেস হবে হচ্ছে কয়টা? 13টা। এবং যখনই এই ইনভ্যালিড ইনপুট দিবে a টু দি পাওয়ার b, আইদার a এর ভ্যালু রেঞ্জের বাইরে থাকুক অথবা b এর ভ্যালু রেঞ্জের বাইরে থাকুক, আমাদের এক্সপেক্টেড আউটপুটে দেখাইতে হবে ইনভ্যালিড ইনপুট। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে বাকি থাকলো কোনটা? ফোর্সড কেস। ফোর্সড কেসও এই একই ধাঁচের, সেটাও আমরা হচ্ছে একটু দেখে নেই। যে ফোর্সড কেসে যেটা হচ্ছে হবে যে আপনার যত ধরনের কম্বিনেশন আনা যায়, ঠিক আছে, সব কম্বিনেশন আমরা হচ্ছে আনবো। কিভাবে সব কম্বিনেশন আনবো? এখন যেমন আমরা হচ্ছে কি করতেছি, একই সাথে একাধিক এক্সট্রিম ভ্যালু অ্যালাউ করতেছি না। যেমন a এর জন্য নমিনাল নিচ্ছি, b এর জন্য মিনিমাম নিচ্ছি। এরকম কি কোথাও আমরা নিছি যে হচ্ছে a ও মিনিমাম, b ও মিনিমাম, অথবা a ম্যাক্সিমাম, b ও ম্যাক্সিমাম? এরকম এই কম্বিনেশন গুলো আমরা বাদ দিছি না এই বিবিসি তে, ঠিক আছে? এখন আমরা সেটাকে অ্যালাউ করব যে হচ্ছে দুইটাই যেন হচ্ছে এক্সট্রিম হয়, ঠিক আছে, একাধিক এক্সট্রিম হইতে পারে। তাহলে সেই রকম যখন হবে, তখন আমাদের এই আগের এইগুলা তো ঠিক থাকবে, এই যে 9 পর্যন্ত ঠিক থাকবে। এরপরে নতুন অ্যাড হবে এই যে a ও মিনিমাম, b ও মিনিমাম, a মিনিমাম, b মিনিমাম প্লাস a ম্যাক্সিমাম, b মিনিমাম। তার মানে একাধিক এক্সট্রিম ভ্যালুকে আমরা অ্যালাউ করতেছি উইদিন বাউন্ডারি। এখানে কিন্তু কোনোটা নাই যে হচ্ছে এই যে রোবাস্টনেসে যেটা আমরা অ্যাড করছিলাম সেইগুলা কিন্তু এখান থেকে বাদ এসে ওর্স্ট কেসে হচ্ছে উইদিন বাউন্ডারি যত ধরনের কম্বিনেশন হইতে পারে। এখানে কিন্তু কোথাও হচ্ছে এই যে ম্যাক্সিমাম প্লাস নাই অথবা মিনিমাম মাইনাস নাই, ঠিক আছে? ওইটা আবার এখান থেকে হচ্ছে বাদ গেছে। এখানে যেটা করছে যে এক্সটেন্ডেড দ্য কনসেপ্ট অফ বিবিসি বাই অ্যাজুমিং মোর দ্যান ওয়ান ভেরিয়েবল, আপনার হচ্ছে কি যেন বলে, এক্সট্রিম ভ্যালুতে হচ্ছে থাকবে। এই কম্বিনেশনের জন্য আসলে এটার হচ্ছে টেস্ট কেসের নাম্বার অফ টেস্ট কেস অনেক বেশি হবে, কারণ এটা হচ্ছে আপনার আগেরটা যেমন হচ্ছে একটা লিনিয়ার ফর্মুলা দিয়ে বের করছি, এটা হচ্ছে আপনার এক্সপোনেনশিয়াল একটা ফর্মুলা দিয়ে বের করতে হবে। যে আপনার হচ্ছে যেহেতু ভ্যালু 5টা
এবং 5টার সাথে বাকি 5টারই কম্বিনেশন। 5টা বলতে হচ্ছে যে 4টা হচ্ছে আমার হচ্ছে এক্সট্রিম ভ্যালু আর একটা হচ্ছে নমিনাল ভ্যালু। এই 5টার সাথে বাকি 5টার আবার হচ্ছে কম্বিনেশন, যত ধরনের কম্বিনেশন হতে পারে। তাহলে সেই কম্বিনেশনের সূত্র অনুযায়ী আমাদের হচ্ছে এখানে টোটাল টেস্ট কেস আসবে হচ্ছে 5 টু দি পাওয়ার n। যদি একটা ইনপুট ভেরিয়েবল থাকে তাহলে আসবে 5টা, যদি দুইটা ইনপুট ভেরিয়েবল থাকে তাহলে আসবে হচ্ছে 25টা, এবং দেখা যাবে যে হচ্ছে 3টা ইনপুট ভেরিয়েবল আসলে এই নাম্বারটা অনেক বেড়ে যাবে। 5 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 3 কত? 125। 125, ঠিক আছে। তাই আবার 5 টু দি পাওয়ার 4 কত? 625 নাকি? জি স্যার। ঠিক আছে, তাহলে এই যে তখন n এর সংখ্যা বাড়ার সাথে সাথে আসলে অনেক বেশি হচ্ছে টেস্ট কেস হচ্ছে জেনারেট করতে হবে। তাহলে এইটা হচ্ছে ওর্স্ট কেস। তাহলে ওর্স্ট কেসের ক্ষেত্রে ওই একই, আমরা আগে হচ্ছে কি করব, এই যে 4টা ভ্যালু আর নমিনাল ভ্যালু বের করে নিব। 4টা ভ্যালু আর নমিনাল ভ্যালু বের করে নিব। তারপরে আমরা ওর্স্ট কেস অনুযায়ী, যেহেতু হচ্ছে একটা ভেরিয়েবল থাকলে আসলে এই বিবিসি তে যেই কয়টা আসবে আবার আপনার ওর্স্ট কেসে ওই একই জিনিস আসবে, তাই না? কারণ এখানে তো কম্বাইন করার কিছু নাই, একটাই ভেরিয়েবল। কিন্তু দুইটা ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের পার্থক্যটা হচ্ছে ভিজিবল হবে। ওর্স্ট কেসের ক্ষেত্রে এই যে একটা যদি থাকে, টোটাল নাম্বার অফ টেস্ট কেস হবে হচ্ছে 5 টু দি পাওয়ার n, ঠিক আছে। 5 টু দি পাওয়ার n ইকুয়াল হচ্ছে 5। কিন্তু এখানে যদি হচ্ছে দুইটা ভেরিয়েবল থাকতো তাহলে কি হইতো? 25টা। আর বিবিসি তে হইতো হচ্ছে 5 4 টু দি পাওয়ার n প্লাস হচ্ছে 1। আর বিবিসি ওর্স্ট কেসে তখন হয়ে যাবে হচ্ছে সেটা 5 টু দি পাওয়ার n। কিন্তু ওই প্রসেস হচ্ছে একই, যে আমরা এখানে যেভাবে জেনারেট করছি ওইভাবে জেনারেট করব, কিন্তু কম্বিনেশন গুলা নিব কোনগুলা? এই যে এখানে যত 25টা যে কম্বিনেশন আছে, এই সব 25টা কম্বিনেশন তখন আমরা হচ্ছে নিব দুইটা ভেরিয়েবলের ক্ষেত্রে। 3টা ভেরিয়েবল হইলে 125 হবে, যেটা খাতা কলমে করতে গেলে অনেক বেশি হচ্ছে সময় লাগবে, ঠিক আছে। জি স্যার। তাহলে এই 3টা আমরা হচ্ছে আজকে হচ্ছে দেখলাম, এবং আমরা আবার একটু হচ্ছে রিক্যাপ করি। এটা আসলে হচ্ছে আমরা যদি প্রথম থেকে বলি যে টেস্টিং টেকনিকে কয়টা আছে, স্ট্যাটিক আর হচ্ছে ডাইনামিক। আমরা হচ্ছে ডাইনামিকের মধ্যে একটা অ্যাপ্রোচ হচ্ছে ব্ল্যাক বক্স আর একটা হচ্ছে হোয়াইট বক্স, এবং ব্ল্যাক বক্স টেস্টিং এর একটা অ্যাপ্রোচ হচ্ছে এই যে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস। সেই বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসটা আবার হচ্ছে 3 ধরনের, বিবিসি, আবার হচ্ছে রোবাস্টনেস, আর আরেকটা হচ্ছে ওর্স্ট কেস। 3টা আসলে হচ্ছে একই কনসেপ্টের উপর বেস করে, যে বাউন্ডারি ভ্যালুগুলো হচ্ছে আমরা টেস্ট কেসে হচ্ছে নিয়ে আসব, কিন্তু একটু হচ্ছে চেঞ্জ আছে যে কখন কোন ভ্যালুটা আমরা হচ্ছে আনবো। বিবিসি তে আমরা উইদিন বাউন্ডারি লাইনের গুলো এবং বাউন্ডারি লাইনের একটু ভিতরের ভ্যালুগুলো নিয়ে আমরা হচ্ছে টেস্ট করি। আমরা রোবাস্টে কি করি, আমরা বাউন্ডারির বাইরের গুলো হচ্ছে নিয়ে আসি। আর ওর্স্ট কেসে উইদিন বাউন্ডারি যে ভ্যালুগুলো আছে সেগুলোর যত ধরনের কম্বিনেশন হতে পারে সব কম্বিনেশন নিয়ে আমরা কি করি, টেস্ট করি, ঠিক আছে। তাহলে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। তাহলে আমাদের এরকম এক্সাম্পল প্রবলেম যদি হচ্ছে দেওয়া থাকে, প্রোগ্রাম যদি দেওয়া থাকে, তাহলে সেটার জন্য এই 3টা অ্যাপ্রোচ ব্যবহার করে কি টেস্ট কেস জেনারেট করা যাবে, ডিজাইন করা যাবে? ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, ঠিক আছে। তাইলে এখানে কিছু হচ্ছে এক্সাম্পল প্রবলেম হচ্ছে দেওয়া আছে, আমি ক্লাসরুম ওপেন করে আপনাদের সাথে শেয়ার করে দিব। আপনারা এই জিনিসগুলো হচ্ছে প্র্যাকটিস করেন। এই বিবিসির যে 3টা টেকনিক আছে এই 3টা পর্যন্ত আমি এই আপনাদের সাথে বইটাও শেয়ার করে দিব, সেই বইয়েও এই উদাহরণগুলো হচ্ছে পাবেন, পাশাপাশি এক্সারসাইজও হচ্ছে সেখানে আছে। তাহলে সেগুলো দেখে পুরো জিনিসটা একটু যেন হচ্ছে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। জি স্যার। ঠিক আছে, আমরা নেক্সট দিন আবার ব্ল্যাক বক্স টেস্টিং এর আরেকটা অ্যাপ্রোচ, সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে পড়ব, ইকুইভ্যালেন্স ক্লাস টেস্টিং। আজকে আমরা হচ্ছে যেটা কভার করলাম সেটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস। জি ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বা বুঝতে প্রবলেম হলে সেটা বলতে পারেন, তা না হলে আমরা আজকের মতো শেষ করি।
নাই কারো কোনো কোশ্চেন? স্যার অ্যাটেন্ডেন্স কিভাবে নেবেন? হ্যাঁ, সেটাই চিন্তা করতেছি যে অ্যাটেন্ডেন্স কিভাবে নিব আপনাদের। রমজান মাস স্যার, এবারে দিয়ে দিন। রমজান মাসে সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব? রমজান মাসে না আরো কড়াকড়ি করে অ্যাটেন্ডেন্স দিতে হবে, যে এখানে কেউ আসতো না তাকেও অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়া ঠিক হবে না। ঠিক আছে, অন্য সময় হয়তো সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম, রমজানে তো হিসাব করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখনো শিটটা পাই নাই। তাইলে আমাদের এই ক্লাসের রিপ্রেজেন্টেটিভ তাইলে কে হবেন বা কার সাথে কন্টাক্ট করব ক্লাসের বিষয়ে? নাই কেউ? আমাদের class স্কুল করেন স্যার সেকেন্ড হ্যাঁ, ব্যাচ ওই হাসানুল কবির ভাই আর প্রিন্স ভাই। থেকে স্যার আমার সাথে আমি কথা বলবো। আচ্ছা, সেকেন্ড ব্যাচ থেকে হচ্ছে তামিদ হাসান। না স্যার, আমি না স্যার, ওই বাইজিদ প্রিন্স। আচ্ছা, তাইলে হাসানুল কবির, ওনার নাম্বার আমার কাছে আছে। আরেকজনকে বাজিদ ভাই থাকলে রেসপন্স করেন। স্যার বাইজিদ প্রিন্স উনি আছেন, উনি ক্লাসে ছিলেন। আচ্ছা, এখন হ্যাঁ। হয়তো বা ক্লাসে এখন আছেন। আচ্ছা, উনিও আমার সাথে হচ্ছে যোগাযোগ করছিলেন, ওনার নাম্বার আমার কাছে থাকার কথা। ঠিক আছে, তাইলে আমি ক্লাস রুম ক্রিয়েট করে ক্লাসের কোডটা শেয়ার করে দিব। সেইখানে আপনারা স্লাইড গুলো পাবেন, বইগুলো আমি সেখানে আপলোড করে দিব। আর আজকে একজন একটু দায়িত্ব নিয়ে সবার অ্যাটেন্ডেন্সটা আমাকে একটু পাঠিয়ে দিয়েন। 25 জন আছে দেখা যাচ্ছে, আরো 2-1 জন হয়তো ছিল, ডিসকানেক্টেড হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আজকে ক্লোজ করতেছি। Thank you, sir. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।